আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় ম্যারাথন ক্লাস নিয়ে। তো সবাই একটু ভাইয়াকে জানাও যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি শুরুতে একটু সময় দিয়ে নেব তোমাদেরকে, যাতে করে সবাই একসঙ্গে যুক্ত হয়ে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও, যাতে করে সবাই জানতে পারে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করব। সো আমি একটু চেক করে নিচ্ছি, তোমরাও দ্রুত একটু চেক করে আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, তো সবাই আস্তে আস্তে মোটামুটি চলে আসতেছি আমরা। তো সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে তোমাদের সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও, তাহলে আমরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারবো। তোমরা সবাই জানো আজকে কিন্তু তোমাদের সাথে আমার দুইটা ক্লাস, এখন একটা হবে এবং আবার রাত 9টার সময় একটা হবে, ঠিক আছে? সো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র একদম A to Z সিকিউ এমসিকিউ সম্পূর্ণটাই তোমাকে গুছাই দিব, সাজেশন দিয়ে দিব এবং কিভাবে এই শেষ মুহূর্তে পড়তে হবে তার সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিব। সো সবাই অবশ্যই ক্লাসগুলো বাধ্যতামূলক তো নিজে করবা, তার পাশাপাশি সকল বন্ধুদের একটু মেনশন করে জানাই দিবা, শেয়ার করবা, যাতে করে তোমার পাশাপাশি তোমার সকল বন্ধুরা উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, এই তো মোটামুটি সবাই চলে আসতেছি আমরা। সো আমি ক্লাসটা একটু আমার প্রোফাইলে এবং আমাদের সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু দ্রুত শেয়ার করে দেন এবং আমাকে জানান যে ভাইয়া আমরা কি ক্লাসটা শুরু করতে পারি কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা, এই তো মোটামুটি সবাই চলে আসতেছেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। সো চলো, আমরা আজকে মূলত এখন কয়টা অধ্যায় কমপ্লিট করব? দুইটা অধ্যায় কমপ্লিট করব। আমরা কিন্তু কালকের ক্লাসে তাপগতিবিদ্যা করছিলাম, তাই না? তাপগতিবিদ্যা পুরোটা শেষ করছিলাম। আজকে মূলত আমরা এখন ভৌত আলোক বিজ্ঞান ও সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, দুইটাই মোটামুটি একটু ছোট অধ্যায় তুলনামূলক তোমার তাপগতিবিদ্যা স্থিরতড়িৎ চলতড়িতের তুলনায়। এখান থেকে কিন্তু অ্যান্সার করাটা অনেক সহজ, এখানে বেশি কিছু টপিক নাই, মাত্র 2 থেকে 3টা টপিক পড়বা, তোমার সিকিউ এমসিকিউ ডান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এমসিকিউতে তো যা পড়াবো ইনশাল্লাহ ওখান থেকে চলে আসবে সুন্দর মতো, জাস্ট খালি ভাইয়ার কথাগুলোর মনোযোগ দিবা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে অবশ্যই বলবা। তুলনামূলক এইখান থেকে সিকিউ অ্যান্সার করা ভাইয়া, সিকিউ অ্যান্সার করা কিন্তু অনেক সহজ, কারণ এইগুলান অধ্যায়টা মূলত ছোট, টপিক কম। এই অধ্যায়গুলান কি ভাইয়া ছোট, অর্থাৎ টপিক কম, আমাদের মাত্র 3টা অথবা 2টা টপিক পড়েও তুমি এখান থেকে সিকিউ হুবহুব কমন পাইতে পারবা। সেই কোন টপিকগুলান পড়লে তোমরা সিকিউ হুবহুব কমন পাবা বা যেই টপিকগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা কিন্তু আমি একটু পরে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব এবং কিভাবে প্র্যাকটিস করবা সেই সিকিউ এর স্পেশাল সাজেশনের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, সো আমরা চলো। ভাইয়া পিডিএফ চাইছিলাম কিন্তু দিলেন না, আল্লাহ, কোথায় চাইছো? আইডুকেশন পেজে দেখো, আমি তোমাকে দেখাই, তোমরা তো না দেখাইলে বিশ্বাস করবে না। আইডুকেশন পেজে এমন কোনো মেসেজ নাই যে আমি নিজে দেখি নাই, আমি নিজে দেখি, ঠিক আছে? আমি নিজে দেখি। ওকে, নিজে দেখি, দেখো, এই দেখো, একটা মেসেজও তোমরা দেখতে পারবা আইডুকেশন ফেসবুক পেজে, আইডুকেশন সায়েন্স। এখন তোমরা যদি ভাই সঠিক দিক নির্দেশনা ফলো না করো, তোমরা এখন পিডিএফ এর জন্য তোমরা আমাদের আইডুকেশন পেজে মেসেজ দিচ্ছ, আবার হোয়াটসঅ্যাপে নক করতেছো, আইডুকেশন সায়েন্সে নক করলেই পেয়ে যাবা। সো যারা এখনো পাও নাই তারা আইডুকেশন সায়েন্সে নক করিও, দেখবে যে ক্লাসের পরে আমি সবাইকে দিয়ে দিব। কালকে থেকে আজকে পর্যন্ত যারা নক করছে আইডুকেশন সায়েন্সে সবাই পেয়ে গেছে। সো তোমরা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের আইডুকেশন মেইন পেজ এগুলোতে মেসেজ করার দরকার নাই, যেহেতু আলটিমেটলি এটা সায়েন্সের ক্লাস আমাদের। সো সকল পিডিএফগুলো আমরা সায়েন্স পেজ থেকে, অর্থাৎ আইডুকেশন সায়েন্স পেজ থেকে প্রোভাইড করি। ওকে, সো যারা এখনো পাও নাই টেনশনের কোনো কারণ নাই, ভাইয়া ক্লাস শেষ হওয়ার মাত্রই তোমাদেরকে দিয়ে দিব। আমি আইডুকেশন সায়েন্স পেজটা কীরকম দেখতে, চেহারাটা কীরকম একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে, চলো। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। দেখেন, আমরা এই যে রুটিনটা আপনাদের কাছে সবার কাছে আশা রাখি আছে। সো আমরা দ্বিতীয় পত্র কিন্তু অলরেডি কালকে একটা ক্লাস করে ফেলেছি, যেটা হচ্ছে 10ই জুলাই রাত 8:30 ছিল তাপগতিবিদ্যা। আজকে 11 জুলাই আমরা যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান ও সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। 11 জুলাই অর্থাৎ আজকেই তোমাদের সাথে আবারও আমার দেখা হবে কয়টার সময়? রাত ঠিক 9টা। কয়টা ভাইয়া? রাত ঠিক 9টা। চলতড়িৎ স্থিরতড়িৎ মারাত্মক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ক্লাসে ভাই সবাই উপস্থিত থাকা বাধ্যতামূলক, এখানে যা পড়াবো ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছুই কমন পেয়ে আসবা, ঠিক আছে? সো 11 জুলাই অর্থাৎ আজকে তোমাদের সাথে আবারও দেখা হবে রাত 11টায়। সবাই ক্লাস মিস দিও না, সবাই সময় মতো চলে আসবা। আবার আমরা কালকে একটা ক্লাস করব সন্ধ্যা ঠিক 6টার সময়, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এর মধ্য দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেরও যাত্রা শেষ করে ফেলবো আমরা। ওকে, সো চলো
যার কাছে রুটিনটা নাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যার কাছে রুটিনটা নাই ভাইয়া একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের কারোর কাছে জিজ্ঞেস করতে না হয় যে ভাই কখন ক্লাস হবে। আর ক্লাসগুলান দেখো, ক্লাসগুলান মাঝে মধ্যে আলটিমেটলি 5-10 মিনিট একটু এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে, একটু লেট হইতে পারে, একটু ধৈর্য সহকারে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। কারণ আমাদের স্টুডিওগুলোতে মানে টানা ক্লাস চলতে থাকে, আমাদের একাডেমিক প্রোগ্রামের ক্লাস, এডমিশন প্রোগ্রামের ক্লাস, এখন আমরা তোমাদের হচ্ছে ক্লাস নিচ্ছি হচ্ছে এসএসসি 25 ব্যাচের একদম শেষ ম্যারাথন ক্লাসগুলান, ঠিক আছে। মাঝে মাঝে একটু মনে করো আলটিমেটলি আমাদের ক্লাসের প্রেশার এত পড়ে গেছে অফিসের মধ্যে, মাঝে মাঝে একটু ওই ক্লাসটা শেষ, আগের ক্লাসটা শেষ করতে একটু ঝামেলা হয়, এই জন্য 5-10 মিনিট একটু লক্ষ্মী বাচ্চার মতো ওয়েট করবা, দেখবা যে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এই যে দেখো, তোমরা তো এই ইনস্ট্রাকশন ফলো করো না, দেখো সকল প্রকার পিডিএফ এবং আপডেট পাওয়ার জন্য আমাদের এই যে আই এডুকেশন সায়েন্স এই পেজটা দেখো, এইটা লিখে সার্চ করবা আই এডুকেশন সায়েন্স, এইরকম একটা পেজ শো করবে। এই পেজে তোমরা কি করবা, এখানে কি করতে হবে দেখো, আমরা কিন্তু ক্লাস শেষ হওয়া মাত্রই আমাদের যে এমসিকিউ এর পিডিএফটা আছে, এমসিকিউ এর পিডিএফ প্লাস আমাদের যে সিকিউ এর পিডিএফটা আছে, খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু দিয়ে দিই। এই পিডিএফটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের কি এই এডুকেশন সায়েন্সে মেসেজ করতে হবে যে ভাইয়া আমি শেয়ার করে ফেলছি, এই যে স্ক্রিনশট, আপনি এখন আমাকে পিডিএফটা দিয়ে দেন, তাহলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো যারা এখনও ক্লাসটি শেয়ার করনি তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করেন, শেয়ার করে ভাইয়াকে বলেন যে ভাইয়া শেয়ার ডান, ক্লাস শেষ হওয়া মাত্রই সবাইকে পিডিএফগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। ওকে, সো কারা কারা এখনও শেয়ার করনি, কারা কারা শেয়ার করেছো বা কারা কারা শেয়ার করেনি ভাইয়াকে একটু বলো দেখি, ভাইয়াকে একটু বলো যে ভাইয়া শেয়ার ডান। যারা এখনো শেয়ার করেনি, ক্লাসে অনেকেই উপস্থিত আছো, প্রায় আমরা 100 সুই সুই, কিন্তু শেয়ার এখনো সবাই করনি। শেয়ার না করলে কিন্তু তোমরা পিডিএফটা পাবা না আসলে, ঠিক আছে। সো অবশ্যই একটু শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন যে ভাইয়া শেয়ার ডান। ওকে, সো সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সবাইকেই ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেইন ক্লাসে চলে যাবো এখন আমরা। সো আমরা সর্বপ্রথম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়টা দিয়ে শুরু করব। সো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের আমাদের ফাইনাল সিকিউ সাজেশনটা দেখো যে ভাইয়া এইখানে মাত্র 3টা টপিক, দেখো এইখানেও আমরা 3টা টপিক পড়বো, আবার ভৌতালোক বিজ্ঞানেও 3টা টপিক পড়বো, এর বাইরে ইনশাআল্লাহ কোনো প্রশ্নই তুমি দেখতে পারবে না, এখান থেকে চলে আসবে। ভাই এই অধ্যায়টা অনেক ছোট, অনেক ছোট। দেখো আমি তোমাদেরকে কোন কোন টপিক পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে তোমাদেরকে একটু সুন্দর মতো বলে দিচ্ছি। দেখো আমরা সর্বপ্রথম যেই কনসেপ্টটা পড়বো এখান থেকে যে ভাইয়া ট্রানজিস্টর সংক্রান্ত, ঠিক আছে, ট্রানজিস্টর সংক্রান্ত ওই যে সার্কিটের মতো একটা চিত্র দেওয়া থাকবে আলটিমেটলি, অথবা গ্রাফ থাকতে পারে, একটু পরে আমি তোমাকে দেখাবো আমাদের সাজেশন শিটটা। সো তোমাকে ট্রানজিস্টর সংক্রান্ত ম্যাথমেটিক্সগুলো দেখতে হবে, কনসেপ্টগুলো দেখতে হবে, কারণ এইখান থেকে দেখো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এইখান থেকে বাবা তোমার শুধুমাত্র ম্যাথ আসবে বিষয়টা এমন না, ম্যাথগুলো অনেক ছোট ছোট, ম্যাথ আসলে তো কপাল ভালো, ম্যাথ আসলে ভালো। এইখানে আমাদের ম্যাথের পাশাপাশি তোমাদের থিওরিও আসে, কিন্তু ম্যাথের পাশাপাশি কি আসে ভাই, থিওরি টাইপ প্রশ্ন আসে, বেশ কয়েকটা থিওরি। কোন কোন থিওরি মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে বা দেখে যাইতে হবে শেষ সময় আমি তোমাকে একটু পরেই দেখাই দিব আমাদের সাজেশন শিটটা। ওকে, সো দেখেন এখন আমাদের ট্রানজিস্টর সংক্রান্ত গেল, তারপরে আমরা অর্ধপরিবাহী ও ডায়োড সম্পর্কে পড়বো, তারপরে লজিক গেট, অর্থাৎ আমরা আইসিটিতে পড়ছি না, আইসিটির বেশ কিছু অংশ এখানে আছে, আমাদের গেট আছে, সংখ্যা পদ্ধতি আছে, তাই না। সো সেটা যদি আসে, এটা আসার সম্ভাবনা একটু কম, বা হুট করে মাঝে মধ্যে চলেও আসতে পারে। আমাদের সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে এই দুইটা থেকেই আসার সম্ভাবনা, বাট মাঝে মধ্যে এখান থেকে আসতে দেখা যায়। ভাই মাত্র 3টা টপিক খুব সুন্দরভাবে কমপ্লিট করবেন। এখন চলেন যে ভাইয়া এই 3টা টপিক আমরা কিভাবে প্র্যাকটিস করবো, চলো একটু দেখে নেই। দেখো চলো একটু দেখে নেই যে ভাই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, দেখো এই যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে আমাদের গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে, অর্থাৎ আমাদের এটাও কিন্তু ওই যে ট্রানজিস্টর সংক্রান্ত, দেখো আমাদের ইমিটার প্রবাহ, তারপরে বেস প্রবাহ এখান থেকে আমরা আনতে পারবো। সো আমি যদি তোমাকে দেখাই, দেখো এখানে গ্রাফের আন্ডারে কয়টা প্রশ্ন আছে ভাইয়া, গ্রাফের আন্ডারে দেখো কয়টা প্রশ্ন আছে, মাত্র আমাদের 6টা প্রশ্ন আছে। তার মানে গ্রাফ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, গ্রাফ থেকে ভাইয়া যত ধরনের প্রশ্ন আসতে পারে এই 6টা কনসেপ্টের মধ্যেই কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে। এখন কি শুধুমাত্র কি প্রশ্নই না, দেখো খুব সুন্দর মতো প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও দেওয়া আছে। এই দেখো থিওরি টাইপ, এই যে থিওরি মনে রাখতে হবে, সম্মুখ ঝোঁক, বিপরীতমুখী ঝোঁক। ওকে, সো দেখো এই যে এখানে সুন্দর মতো উত্তর দেওয়া আছে, তার মানে আমরা ওই যে গ্রাফ রিলেটেড, তারপরে এই যে এখন আসো এই যে হয় গ্রাফ রিলেটেড আসবে, না হয় এইটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এই যে সার্কিটের মতো দেখতে আলটিমেটলি আমাদের ট্রানজিস্টর সংক্রান্ত। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে এই টপিকের আন্ডারে কয় ধরনের প্রশ্ন আসতে পারে ভাইয়া, এই টপিকের আন্ডারে দেখো বেশ আলটিমেটলি আমাদের প্রশ্ন দেওয়া আছে মাত্র কত, আমাদের হচ্ছে কয়টা
ছয় সাত আটটা, আটটার মতো প্রশ্ন দেওয়া আছে। এখানে আমাদের কি ভাই ইমিটার প্রবাহ, বেস প্রবাহ, তারপরে হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সো দেখেন এই যে এখানে খুব সুন্দর মতো প্রশ্ন ফাইন করা আছে। দেখেন তার মানে আপনি একটা সৃজনশীল প্র্যাকটিস করবেন, দেখেন একটা সৃজনশীলের আন্ডারে 8টা প্রশ্ন, অর্থাৎ এই ধরনের ট্রানজিস্টর থেকে যদি প্রশ্ন আসে তাহলে এর বাইরে ইনশাল্লাহ আসার সম্ভাবনা খুবই কম। সো এইখানে সকল টপিক কিন্তু উপস্থাপন হয়ে গেছে। সো আপনি কি করবেন, ক্লাসের এই শিটটা নিয়ে খুব সুন্দর মতো লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো প্রথমে না দেখে ট্রাই করবেন, আর যদি না দেখে না পারেন তাহলে দেখে দেখে অন্তত লিখে লিখে প্র্যাকটিস করবেন। তারপরে দেখো এই যে নাম্বার পদ্ধতি, এটা আসার সম্ভাবনা একটু কম, এটা একদম লেস ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা আমরা আইসিটি পার্টে পড়ছিলাম, তাই না? আইসিটি পার্টে পড়ছি ভাইয়া। নাম্বার পদ্ধতি দেখো এই যে অক্টাল পদ্ধতিতে দেওয়া আছে, ডেসিমেল পদ্ধতিতে দেওয়া আছে। সো এই আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আসার সম্ভাবনা একটু কম। সো এটা একটু দেখবা। তারপরে আসো এই যে আমাদের লাস্ট ওয়ান একটা আছে, লাস্ট ওয়ান এই যে এই আমাদের হচ্ছে এটা ওই যে আমাদের লজিক গেট থেকে লাস্টের দুইটা হচ্ছে ভাইয়া লজিক গেটের অংশ। সো এই লজিক গেট থেকে আসার সম্ভাবনা একটু কম, জাস্ট একটু এটা দেখে রাখবা। যাদের আইসিটি অংশে এই জিনিসটা ভালো মতো করা আছে তাহলে এখানে প্যারা খাবা না। আর যারা আইসিটিতে ফাঁকি মারছো তারা কিন্তু এখানে ধরা খেয়ে যাবা, ঠিক আছে? সো যারা আইসিটিতে ফাঁকি মারছো বা গ্যাপ আছে তারা এই অংশটা আলটিমেটলি এখন ভাই ওইভাবে কোপ আপ করতে পারবে না। তোমরা প্রথম দুইটা অংশ ভালো মতো দেখবা। সেটা কি ভাইয়া, আমাদের ট্রানজিস্টর সংক্রান্ত এবং আমাদের অর্ধপরিবাহী এবং ডায়োড সংক্রান্ত, ঠিক আছে? ট্রানজিস্টর থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, এইটাই হচ্ছে এইখানকার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের এই যে সিকিউ এর যে পিডিএফটা আছে, সিকিউ এর পিডিএফটা কিভাবে পাবেন, যারা একটু দেরি করে আসছেন আমি একটু বলে দিই। দেখো হোয়াটসঅ্যাপ বা এডুকেশন ফেসবুক পেজ, এখানে মেসেজ করার কোনো দরকার নাই। ওকে, তোমরা আমাদের এই ক্লাসটা শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এডুকেশন সায়েন্স কি করবা, এডুকেশন সায়েন্স এই যে এই পেজে মেসেজ করবা। ক্লাস শেষ হওয়া মাত্রই সবাইকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস শেষ হওয়া মাত্রই সবাইকে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি সবাই পেয়ে যাবা। ওকে, সো উল্টাপাল্টা জায়গায় মেসেজ করিও না, কারণ হচ্ছে দেখা গেছে যে প্রত্যেকটা কাজের তো একটা সেগমেন্ট আছে। সো এডুকেশন সায়েন্স পেজে নক করবা, দেখবে যে সবাইকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। তার মানে আমাদের সিকিউ অংশটা গেল, কিভাবে এই শেষ সময় প্র্যাকটিস করব, কোন টপিকটা আমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে সাজেশনটা দিয়ে দিছি, এবং এই সাজেশন প্র্যাকটিস করবা কই থেকে সেটাও আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের ফাইনাল সাজেশন এমসিকিউ পার্টে চলে যাব। ওকে, সো চলেন এমসিকিউ পার্টে আমরা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে? এই সামিরা, বাপরে অলরেডি ফাঁকা আইডি খোলা শেষ, ঠিক আছে? আচ্ছা, তো চলো বলাবেন, আসলে কি এই বয়সটা তো আসলে হচ্ছে একটু তোমাদের কি মজা করার বয়স, ঠিক আছে? বাট এখন আসলে ওই মজাটা করার সময় না ভাই। এখন পরীক্ষাটা দাও, পরীক্ষার পরে অনেক সময় পাবা একটু, তারপরে আলটিমেটলি ভার্সিটিতে ওঠো, ভার্সিটিতেও ভালো মতো সময় পাবা পড়াশোনার পাশাপাশি। সো অনেক মজা চিল করার অনেক সময় আছে, বয়স আছে, ঠিক আছে? সো এখন একটু পড়াশোনার দিকে ফোকাস করেন। আমাদের হিসাব বিজ্ঞান না পড়া ফিজিক্স পড়বো এখন আমরা। হিসাব বিজ্ঞানের থেকে ফিজিক্সে আরও বেশি মজা। ওকে, ফিজিক্সটা ফিল করতে পারলে আরও বেশি মজা পাবা, আরও বেশি এনজয় করতে পারবা। ওকে, হিসাব বিজ্ঞান কোনো সাবজেক্ট হইলো? তো চলো দেখো এখানে, দেখো আমাদের এখানে কি বলছে। দেখো প্রথম প্রশ্নটা একটা থিওরি টাইপ প্রশ্ন। তো সবাই একটু উত্তর করার ট্রাই করি যে ভাইয়া তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তন হয়। তার মানে আমাকে এইখানে সবার আগে খেয়াল করতে হবে যে ভাইয়া তাপমাত্রা বাড়াইছি নাকি কমাইছি, আর এখানে কি বলছে যে ভাই পরিবাহী নাকি অর্ধপরিবাহী পদার্থ নাকি অন্তরক পদার্থ। ওকে, তো সবাই একটু উত্তর করার ট্রাই করেন দ্রুত, সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি ভাইয়া। সবাই আমাকে একটু দ্রুত উত্তর করেন, সবাই আমাকে একটু দ্রুত উত্তর করেন, সবাই আমাকে একটু দ্রুত উত্তর করেন যে ভাইয়া এটার উত্তর কি হবে। দেখেন একদম থিওরি টাইপ প্রশ্ন, সবার পারা উচিত, কিন্তু সবাই মাথা খাটিয়ে সুন্দর মতো অ্যান্সার করার ট্রাই করেন। দেখেন আমরা পরিবাহী এবং অর্ধপরিবাহী নিয়ে জানি, তাই না? আমি একটু নোট করে দেই যে ভাইয়া আমাদের পরিবাহী পদার্থ আছে, আর হচ্ছে কি ভাইয়া অর্ধপরিবাহী পদার্থ আছে, অর্ধপরিবাহী। দেখো এই দুই অধ্যায় থেকে কিন্তু ম্যাথমেটিক্সের পাশাপাশি থিওরি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে কিন্তু থিওরি অনেক কিছু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো আমি তোমাকে নোট করে করে তোমাদেরকে খুব সুন্দর মতো দেখো ডিফাইন করে দিচ্ছি। সো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা ভাইয়া, এই জিনিসগুলো কি অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসগুলো কি ভাইয়া অবশ্যই মনে রাখতে হবে। ওকে, সো দেখেন এখান থেকে পরিবাহী এবং অর্ধপরিবাহী থেকে আমরা যা যা পড়বো মূলত। সো পরিবাহী এবং অর্ধপরিবাহী আমরা সবাই জানি যে ভাইয়া পরিবাহীতে এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তাপমাত্রা বাড়লে অবশ্যই কি হবে, রোধটা কমে যায়। পরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোধ কমে না, পরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোধও বাড়ে,
ঠিক আছে, এটা ভুল করা যাবে না, তাপমাত্রা বাড়লে রোধও বাড়ে। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তাপমাত্রা যদি বেড়ে যায় ভাইয়া তাহলে রোধটা কি হবে, কমে যাবে। সো এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল যে ভাইয়া তাপমাত্রা বাড়াইছি অর্থাৎ ইনক্রিজ করছি, এখন অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কি রকম হবে? রোধ অবশ্যই দেখো অর্ধপরিবাহী যেহেতু, তাহলে তাপমাত্রা বাড়াইছি, রোধ কি হবে, হ্রাস পাবে। রোধ কি হবে, হ্রাস পাবে বা কমে যাবে, অর্থাৎ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। এখন এই প্রশ্নটা আর কয়ভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা আর কয়ভাবে আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা দেখো। এখন বারবার যে অর্ধপরিবাহী দিবে ব্যাপারটা এমন না, তোমাকে বলতে পারে যে অর্ধপরিবাহীর উদাহরণ, যে ভাইয়া অমুকটার রোধ বাড়াইছি অর্থাৎ তাপমাত্রা বাড়াইছি, তাহলে রোধ কিরকম হবে। সো অর্ধপরিবাহীর সকল উদাহরণ আমাকে মনে রাখতে হবে, অর্ধপরিবাহীর সকল উদাহরণ, কারণ পরীক্ষার হলে সবসময় অর্ধপরিবাহী দিয়েই আসবে না, এখন অর্ধপরিবাহীর উদাহরণ দিয়েও আসতে পারে। সো অর্ধপরিবাহী কি কি জিনিস একটু বলো দেখি, সবার মনে আছে কিনা, যে ভাইয়া কোনটা কোনটা আসলে আমাদের অর্ধপরিবাহী পদার্থ, কোনটা কোনটা আমাদের অর্ধপরিবাহী পদার্থ, সবাই একটু চেষ্টা করে দেখি। আমি এটা অনেক ক্লাসে তোমাদেরকে টেকনিক শিখাই দিয়েছিলাম। সো তোমরা যারা টেকনিক শিখছো তারা একটু ওইভাবে বলো, আর যারা টেকনিক শিখো নাই এমনিতেই মুখস্থ আছে তারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ভাইয়া অর্ধপরিবাহী পদার্থগুলান কোনগুলান। সো আমি তোমাদেরকে একটু অর্ধপরিবাহী এই উদাহরণটা, সকল অর্ধপরিবাহী তোমাকে মুখস্থ রাখতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। সো আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। তো সকল অর্ধপরিবাহী আমরা কিভাবে মুখস্থ রাখবো সেটার একটা টেকনিক আছে, সেটা কি ভাইয়া, একটা ছন্দের মাধ্যমে যদি মনে রাখতে পারবা, সেটা হচ্ছে জামানের 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 ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। দেখো অনেক ইন্টারেস্টিং, জামান সাহেব কিন্তু অনেক ভিআইপি মানুষ। সো বাংলাদেশি ডিম খায় না, ও কানাডিয়ান ডিম খায়। ওকে, সো জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল, জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। তো এখন এইখান থেকে আমরা দেখো কিভাবে পারবো, এই জামান থেকে মূলত আমরা পাবো হচ্ছে জার্মেনিয়াম একটা অর্ধপরিবাহী পদার্থ। তারপরে হচ্ছে ছেলে থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সিলিকন এবং প্লাস আর একটা পাবো হচ্ছে সেলেনিয়াম। ওকে, তারপরে আন্ডা থেকে পাবো আমরা মূলত ইন্ডিয়াম, এটাও হচ্ছে আমাদের কি ভাইয়া, অর্ধপরিবাহী। তারপরে কিনতে থেকে আমরা পাবো হচ্ছে কার্বন তো অর্ধপরিবাহী, এটাই সব থেকে বেশি আসে, একটু ভালো মতো খেয়াল রাখবা। সিলিকন, জার্মেনিয়াম, এটা এই উদাহরণগুলো সব থেকে বেশি আসে। ওকে, আচ্ছা, তারপরে কানাডা থেকে আমরা হচ্ছে ক্যাডমিয়াম সালফেট এবং গেলিয়াম থেকে গেলিয়াম আর্সেনাইড। সো এই কয়েকটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। এখন কি আর কখনো ভুল করবা? এই তো অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো যে ভাইয়া গেলিয়াম, তারপরে হচ্ছে আমাদের সিলিকন। দেখো নর্মালি যখন আমরা উদাহরণ মুখস্থ করতে যাই তখন কি করি, তখন মনে করো ওই যে আচ্ছা 2-3টা বলার পরে আর কিন্তু আমরা বলতে পারি না। সো এই জন্য যেগুলো থিওরি টাইপ প্রশ্ন সেগুলো আমরা স্মার্টলি একটু মনে রাখবো, টেকনিকের মাধ্যমে মনে রাখবো। দেখো তুমি জাস্ট খালি যদি মনে রাখো জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল, তাহলে দেখো সকল ধরনের পরীক্ষায় আসার মতো আমাদের অর্ধপরিবাহী আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। জার্মেনিয়াম, সিলিকন, সেলেনিয়াম, ইন্ডিয়াম, কার্বন, ক্যাডমিয়াম সালফেট, গেলিয়াম আর্সেনাইড, এই সকলগুলাই কি ভাইয়া আমাদের অর্ধপরিবাহী। এই সকলগুলান কি ভাইয়া আমাদের অর্ধপরিবাহী। ওকে, সো এখন অর্ধপরিবাহী তার মানে আমাকে বলতে পারে যে ভাই কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইছে, তাহলে রোধ কি হবে, তাহলে অবশ্যই কমে যাবে, কারণ আমাদের কার্বনটা কি অর্ধপরিবাহী। সো এইরকমভাবে তোমাকে ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে, এখন আসো যে ভাইয়া পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে আর কি মনে রাখতে হবে। দেখো পরিবাহী এবং আলটিমেটলি এই পরিবাহীর উদাহরণটাও মনে রাখবা। পরিবাহীর উদাহরণ তো মনে রাখা খুবই সহজ, এই উদাহরণগুলোও দেখবা। তাহলে পরিবাহীর উদাহরণ বেশি একটা লাগে না। পরিবাহীতে কি ভাইয়া, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলা, ঠিক আছে, আমাদের হচ্ছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলাই মূলত, ঠিক আছে। সো আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা কি মনে রাখতে হবে যে ভাইয়া পরিবাহীতে দুই ব্যান্ডের মধ্যে, যোজন ব্যান্ড এবং পরিবাহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য পরিবাহীতে 0 ইলেকট্রন ভোল্ট। কেন? কারণ কোনো শক্তির পার্থক্য থাকবে না বিধায় অনায়াসে ইলেকট্রন চলাচল করতে পারবে। বাট অর্ধপরিবাহীতে দুই পরিবাহীর মধ্যে আমাদের শক্তির পার্থক্য এটা কিন্তু আসে। যোজন ব্যান্ড এবং পরিবাহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা কত ভাইয়া? সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, অথবা আমরা লিখতে পারবো 1.1 ইলেকট্রন ভোল্ট। এটা পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ আছে যে ভাই অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড এবং পরিবাহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কতটুকু, সেটা কি আমাদের 1 ইলেকট্রন ভোল্ট অথবা 1.1 ইলেকট্রন ভোল্ট থাকবে। ওকে, আবার আরেকটা জিনিস মনে রাখবা যে ভাইয়া পরম শূন্য তাপমাত্রায়, দেখো এই অর্ধপরিবাহী পরম শূন্য তাপমাত্রায়, এখন পরম শূন্য তাপমাত্রা বলো দেখি কমেন্ট সেকশনে। পরম শূন্য তাপমাত্রায় কি অন্তরক হিসেবে কাজ করবে?
অন্তরক, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় এরা ইলেকট্রন প্রবাহ করবে না, তড়িৎ প্রবাহ একদমই করবে না, অন্তরক হিসেবে কাজ করবে, হিসাবে কাজ করবে। পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করবে, অন্তরক হিসেবে ভাইয়া কাজ করবে। এখন এই পরম শূন্য তাপমাত্রা আমি কিন্তু কালকের ক্লাসেও পড়াইছি তাপগতিবিদ্যায়, এবং হচ্ছে আবার আমরা আদর্শ গ্যাসেও পড়ছি। পরম শূন্য তাপমাত্রা কত ছিল বলো দেখি? এই তোমাদের কমেন্ট আজকে এত, তোমরা হচ্ছে ঘুমাই ঘুমাই ক্লাস করতেছো নাকি? হাই হাই, কমেন্ট এত দেরিতে আসতেছে কেন? নাকি তোমরা সব ভুলে টুলে গেছো? কোনটা? আমি তো পড়াইছি এগুলা, কমেন্ট আসতেছে না কেন আপনাদের? কমেন্ট কোথায়? এই তো নূর অলরেডি অ্যান্সার করে ফেলছো। সাদিয়া, সবাই চেষ্টা করবা। দেখো আমি বারবার করে বলি যে ভাইয়া মুন্না ভাইয়ের ক্লাসে যত পারো ভুল করো, ঠিক আছে? কোনো প্যারা নেই, যাতে করে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। তুমি যদি ক্লাসে ভুল করো ভাইয়া, তাহলে আমি তোমাকে দেখাই দিতে পারবো, বলে দিতে পারবো যে ভাইয়া এটা ভুল, তুমি এটা সঠিক, এইভাবে মনে রাখো। বাট যদি তুমি পরীক্ষার হলে ভুল করো, তাহলে কিন্তু তোমার 1 মার্ক চলে গেল। সো ক্লাসে কোনো লজ্জাশরম নাই ভাই, যা জানেন সেটা এক্সপ্রেস করতে হবে, ওকে? ভুল হলে ভাইয়া তো আসি, সুন্দর মতো বেসিকটা ক্লিয়ার করে দিবে, যাতে করে পরীক্ষার হলে এটা আর কখনোই ভুল না হয়। তাহলে দেখো, শূন্য আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে এবং সেলসিয়াসে মনে রাখতে হবে, ওকে? চলে আমাদের পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী কিসের মতো কাজ করবে? অন্তরক হিসেবে কাজ করবে। অর্ধপরিবাহী কিসের মতো কাজ করবে ভাইয়া? অন্তরক হিসেবে কাজ করবে, ওকে? বুঝা গেছে? সো এই কয়েকটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে পরিবাহী এবং অর্ধপরিবাহী থেকে। তার মানে আমরা দেখো আবারও বললাম যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে রোধের ব্যাপারটা, তাপমাত্রা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কমে। তারপরে আসো উদাহরণটা সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে আসো যোজন ব্যান্ড এবং ইলেকট্রন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য, পরিবাহীতে 0 আর অর্ধপরিবাহীতে 1 ইলেকট্রন ভোল্ট অথবা 1.1 ইলেকট্রন ভোল্ট। সো এইখান থেকে এই কয়েকটা জিনিস তোমাকে মাস্ট মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা জিনিস তোমাকে মাস্ট মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, ওকে? এই যারা দেরিতে আসছো, তোমরা কিন্তু ক্লাসটা সবাই শেয়ার করো নি এখনো পর্যন্ত, ঠিক আছে? আমি মাত্র দেখতে পাচ্ছি এখানে 10 থেকে 8-10টা কম, 10টার মতো হচ্ছে শেয়ার আসছে। সো দেখো ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার করো, যাতে করে সবার কাছে পৌঁছাইতে পারে, সবাই একটু হলেও উপকারে আসতে পারে, ওকে? সো একটু ক্লাসটা শেয়ার করেন যারা একটু দেরিতে আসছেন। এবং আমাদের এই যে পিডিএফগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে আই এডুকেশন সায়েন্সে মেসেজ করবেন। বারবার করে বলে দিচ্ছি, আই এডুকেশনও মেসেজ করার দরকার নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করার দরকার নাই। আই এডুকেশন সায়েন্স যে ফেসবুক পেজটা আছে, শেয়ার করা মাত্রই আপনি সেখানে বলবেন, সেখান থেকে দিয়ে দেওয়া হবে, ওকে? সো নেক্সটে আসেন, দেখেন আমরা নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া পরিবাহী পদার্থের পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে দেখছো শক্তির পার্থক্য। দেখো সিলেট বোর্ড 2024-এ আসছিল, সবাই একটু উত্তর করে দেখি। এখনই তোমাদেরকে শিখাইলাম, এখনই তোমাদেরকে শিখাইছি ভাইয়া, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো দেখি, সবাই একটু উত্তর করো। আচ্ছা, এই যে অলরেডি শেয়ার করে ফেলছো, ধন্যবাদ। শেয়ার ডান, ওকে, শেয়ার ডান, আচ্ছা জোস। সো যারা এখনো শেয়ার করেনি, যারা একটু দেরিতে আসছো, তারা একটু দ্রুত শেয়ার করে দেন, ওকে? প্রশ্নটার উত্তর বলো। দেখো এখনই তোমাকে বেসিকটা ক্লিয়ার করাই দিছি, এখনই আমাদের দেখো এটা সিলেট বোর্ড 2024-এ আসছিল যে ভাই পরিবহন ব্যান্ডের মধ্যে পরিবাহী পদার্থের মধ্যে আমাদের যোজন ব্যান্ড এবং আমাদের কি ভাইয়া পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য কত, শক্তির পার্থক্য। পরিবাহী যেহেতু তার মানে 0 ইলেকট্রন ভোল্ট, আর যদি অর্ধপরিবাহী বলতো তখন আমাদের এই যে 1.1, এটা কার জন্য? এটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য, অর্ধপরিবাহীর জন্য। এটা কার জন্য ভাইয়া? অর্ধপরিবাহীর জন্য। তার মানে এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া এ নাম্বার, সাবাস, ধন্যবাদ, ঠিক আছে? সো এখন চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে দেখো যে সিলিকনের জন্য যোজন ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত। দেখো এটা রাজশাহী বোর্ড 22-এ আসছিল। দেখো এই একই প্রশ্ন, একই সেম কনসেপ্ট থেকে প্রশ্ন, একই টপিক থেকে প্রশ্ন, কিন্তু তোমাকে এখন উদাহরণ, বারবার করে বলছিলাম যে ভাই উদাহরণ মনে রাখতে হবে। দেখেন এখন সিলিকন ব্যাপারটা পরিবাহী না অর্ধপরিবাহী বলেন তো দেখি? সিলিকনটা কি পরিবাহী না অর্ধপরিবাহী? সিলিকনটা আমাদের কি পরিবাহী পদার্থ নাকি অর্ধপরিবাহী পদার্থ বলো? সিলিকন আমাদের কি অবশ্যই পরিবাহী পদার্থ না অর্ধপরিবাহী? আমরা একটু আগেই শিখলাম যে জামানের ছেলে আন্ডা খেতে কানাডা গেল। সো ছেলে থেকে সিলিকন, সেলেনিয়াম এগুলো পাইছিলাম। সো এখান থেকে আমরা জানি যে ভাইয়া এটা আমাদের হচ্ছে অর্ধপরিবাহী। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী।
এটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী, এটা হচ্ছে কি অর্ধ পরিবাহী। সো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি শক্তির পার্থক্য কত 1.1 ইলেকট্রন ভোল্ট। দেখো একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, একই প্রশ্ন বিভিন্নভাবে কি আসতে পারে ভাইয়া, ঘুরাই পেঁচায় চলে আসতে পারে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এই তো সবাই গ নাম্বারে সঠিক উত্তর দিয়ে ফেলছো, ধন্যবাদ। আসো এখন নিচের কোনটি অন্তরক পদার্থ, নিচের কোনটা অন্তরক? অন্তরক মানে কি রে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, ইলেকট্রন প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ হবে না, ওকে, হবে না, তড়িৎ প্রবাহ হবে না, ওকে। সো এখন কোনটা অন্তরক পদার্থ বলো? সো আমরা কি পরিবাহী এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে সকল উদাহরণ শিখছি, এখন অন্তরক পদার্থ কোনটা হবে বলো দেখি। অন্তরক পদার্থ আমরা কিন্তু এখনো উদাহরণ শিখি নাই। সো অন্তরক পদার্থ তোমাদের জানা উচিত। অন্তরক পদার্থ কি হবে বলো? অন্তরিক পদার্থ, অন্তরক পদার্থর উদাহরণ যদি আমরা বলতে চাই, অন্তরক পদার্থ এটা আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া সিরামিক, কাঁচ, কাঠ, রাবার, ঠিক আছে, সিরামিক, কাঁচ, কাঠ, রাবার, রাবার এগুলান কি আমাদের অন্তরক পদার্থ, এগুলান কি ভাইয়া আমাদের অন্তরক পদার্থ। তাহলে দেখো তো আমাদের কি সিরামিক আছে না, এই তো আমাদের সিরামিক কিন্তু অপশনের মধ্যে আছে, তার মানে আমরা কোনটা দাগা দিতে পারবো ভাইয়া, আমরা কোনটা দাগা দিতে পারবো, অন্তরক হচ্ছে সিরামিক। সো এইটা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় যে ভাই অন্তরক পদার্থর উদাহরণগুলান একটা টেকনিকে, যেমন আমরা জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল, এটা দিয়ে আমরা মনে রাখছিলাম অর্ধপরিবাহী। এখন আমরা মনে রাখবো, দেখো আমরা মনে রাখবো হচ্ছে অন্তরক পদার্থগুলান কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়। সেটা হচ্ছে রাশি, ধরো একটা রাশি নামে ছেলে, সো রাশির কাকা অর্থাৎ চাচু, কাকা মানে কি চাচু, সো রাশির কাকা চিনে, রাশির কাকা চিনে, এইভাবে আমরা আমাদের অন্তরক পদার্থ মনে রাখতে পারবো। এই রাশি থেকে আমরা কি পাবো ভাইয়া, রাবার, রাবার, কাকা থেকে আমরা কি পাবো ভাইয়া, আমরা কাঠ পাবো, আর এই যে দন্ত স থেকে আমরা সিরামিক পাবো, সিরামিক পাবো, আর এই চিনে থেকে আমরা কি পাবো, চীনা মাটি, এটাও কিন্তু অন্তরক পদার্থ, সো চীনা মাটি, ওকে। সো এই কয়েকটা জিনিস আমরা মনে রাখতে পারবো অন্তরকের উদাহরণ। যার এমনিতেই মুখস্থ থাকে তার তো ভালো, আর যারা মুখস্থ করতে প্যারা খাও, যারা মুখস্থ করতে প্যারা খাও তারা এইভাবে মনে রাখতে পারবা যে অন্তরক পদার্থ উদাহরণ মনে রাখার টেকনিক কি, রাশির কাকা চিনে, অর্ধপরিবাহী উদাহরণ মনে রাখার টেকনিক কি, জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। আর পরিবাহী পদার্থ তো কোনো দরকার নেই, এটা তো দেখলেই চিনতে পারো তোমরা, অ্যালুমিনিয়াম, তামা, এগুলা, ওকে। আচ্ছা, সো এই থিওরিগুলান ভাইয়া এখান থেকে যেমন ম্যাথমেটিক্স গুরুত্বপূর্ণ তেমন কিন্তু আমাদের থিওরিও গুরুত্বপূর্ণ, খুবই খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ। এই থিওরিগুলান অবশ্যই অবশ্যই কষ্ট করে কি রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে, অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে। সো চলেন আমরা যদি নেক্সটে যাই, দেখেন এই যে পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, এখান থেকে কিন্তু এগুলান খুবই পরীক্ষায় আসে এমসিকিউ আকারে। সো দেখেন পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন মৌলটা ডোপিং করতে হয়, তার মানে পি টাইপ অর্ধপরিবাহী কোনটা বলো, পি টাইপ অর্ধপরিবাহী কোনটা। সো আমরা যদি এখন পি টাইপ অর্ধপরিবাহী, এটা কিন্তু কেমিস্ট্রিতে পড়ছি আমরা, তাই না, পি টাইপ অর্ধপরিবাহী কেমিস্ট্রিতে আমরা পর্যায় সারণী পড়ছি না। সো পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলোকে পি টাইপ, কোন গ্রুপের মৌলগুলোকে এন টাইপ বলা হয় সেটা আমরা সবাই জানি। দেখো তোমাদেরকে আমি সুন্দর মতো সেই জিনিসটা নোট করে দিচ্ছি। সো আমরা পি টাইপ নিয়ে আগে কথাবার্তা বলবো, যে পি টাইপ, ওকে, পি টাইপ। সো এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে ভাইয়া, পি টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন বেশি থাকে নাকি হোল বেশি থাকে। সো পি টাইপ আমরা মনে রাখবো, পি ফর কি ভাইয়া, পজিটিভ, পি ফর পজিটিভ, তার মানে সংখ্যা গুরু থাকবে কে এখানে, সংখ্যা গুরু মানে বেশি কে থাকবে আমাদের হোল, আর সংখ্যা লঘু কে থাকবে, সংখ্যা লঘু, এগুলোও কিন্তু এমসিকিউতে আসে, সংখ্যা লঘু থাকবে হচ্ছে আমাদের ইলেকট্রন। তাহলে কিভাবে মনে রাখার টেকনিক কি, যে ভাই পি ফর পজিটিভ, পজিটিভ তার মানে আমাদের পজিটিভ চার্জ, দেখো হোলের চার্জ কি পজিটিভ আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। সো এইভাবে আমরা মনে রাখবো যে ভাইয়া পি ফর পজিটিভ, তার মানে এখানে পি টাইপ অর্ধপরিবাহীতে আমাদের কি সংখ্যা গুরু থাকবে হচ্ছে হোল, সংখ্যা লঘু থাকবে হচ্ছে ইলেকট্রন, ওকে। এখন পি টাইপ অর্ধপরিবাহী আমরা সবাই জানি যে গ্রুপ 13 মৌলগুলো, গ্রুপ 13 মৌলগুলো, গ্রুপ 13। এখন গ্রুপ 13তে বাবা কি কি মৌল আছে এটা তো আমাদের সবার মুখস্থ থাকার কথা, কেমিস্ট্রিতে সবাই পড়ছো। এখন গ্রুপ 13 মৌলগুলোকে কি মৌল বলা হয়, ত্রিযোজী মৌল, এটাও এমসিকিউতে আসে যে ভাইয়া ত্রিযোজী মৌল, গ্রুপ 13 মৌলগুলোকে ত্রিযোজী মৌল বলে। এখন আমাদের গ্রুপ 13 সকল উদাহরণগুলো মনে রাখতে হবে, সেইটাও আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে বাবা এলো গেল, দেখো বাবা বা বর অনেকেই অনেকভাবে মুখস্থ করে, বাবা এলো গেল ইন্ডিয়া থেকে,
ইন্ডিয়া থেকে। দেখো যত থিওরি আসবে থিওরিগুলো আমরা মনে রাখার সুবিধার্থে আমরা বিভিন্ন শর্টকাট ট্রিক্স অবলম্বন করব যাতে করে একসাথে সব কিছুই মনে রাখতে পারি একত্রে। আর যখন র্যান্ডমলি মুখস্থ করবা দেখবে যে 2-3টা উদাহরণ মনে রাখার পরে আর মনে রাখতে পারতেছ না। সো দেখেন আমাদের বাবা থেকে বোরন, এলো থেকে অ্যালুমিনিয়াম, গেল থেকে গেলিয়াম, ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়াম, থেকে আমাদের থেরিয়াম। ওকে, সো আমাদের এই কয়েকটা জিনিস কি ভাইয়া পর্যায় সারণীর গ্রুপ 13 মৌল, এই কয়েকটা জিনিস পর্যায় সারণীর গ্রুপ 13 মৌল, গ্রুপ 13 মৌল। ওকে, সো এখন তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল যে ভাইয়া পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কাকে ডোপিং করব? ঠিক আছে, তো পি টাইপ অর্ধপরিবাহীর সাথে পি টাইপ অর্ধপরিবাহী কে এখানে বলেন তো দেখি, এখন সবাই উত্তর দেন। পি টাইপের ক্ষেত্রে দেখেন আমাদের ফসফরাস না, আর্সেনিক না, অ্যান্টিমনি না, অ্যালুমিনিয়াম। এই যে আমাদের অ্যালুমিনিয়াম, পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম। তার মানে খ নাম্বারটা রাইট আনসার হবে যে ভাইয়া অ্যালুমিনিয়াম। ওকে, বলো তো দেখি ক্লিয়ার কিনা, বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। সময় লাগবে একটু, কয়টা? হ্যাঁ, ও আচ্ছা দাঁড়ান, তাহলে হচ্ছে 5টা বাজে না, অ্যারাউন্ড ধরেন 6টা 10-15 এরকম। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো তাহলে দেখো আমরা পরবর্তীতে যাই, এখন এগুলো নিজে নিজেই পারবা কারণ আমরা বেসিক কথাবার্তা বলে ফেলছি। সো পি টাইপ সেমিকন্ডাক্টর আলটিমেটলি বিদ্যুৎ প্রবাহের কারণ কি আমরা সবাই জানি যে ভাইয়া পি টাইপে কে থাকে, পি ফর পজিটিভ, তার মানে হোল, তার মানে আমাদের ডি নাম্বারটা রাইট আনসার। ঠিক আছে, টেকনিক কি ভাইয়া? পি ফর পজিটিভ, এইভাবে মনে রাখবা। ওকে, চলো নেক্সটে আসো। নেক্সটে দেখো কি বলছে যে পর্যায় সারণীর কোন মৌলটি ব্যবহার করে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়? এন টাইপ। এখন আমরা এন টাইপ, তাহলে এন টাইপটা নিয়ে চলো কথাবার্তা বলি আমরা যে ভাইয়া কি এন টাইপ, আমরা কি করব? এন টাইপ, আমরা কি করব ভাইয়া? এন টাইপ নিয়ে পড়াশোনা করব। এন টাইপ পর্যায় সারণীর গ্রুপ কতর মৌল ভাইয়া? গ্রুপ হচ্ছে 15 মৌল। গ্রুপ কতর মৌল? 15 মৌল। আর এগুলাকে কি বলা হয়? পঞ্চযোজী মৌল বলা হয়, পঞ্চযোজী মৌল বলা হয়। ঠিক আছে, এখন এই এন টাইপ অর্ধপরিবাহীগুলোকে আমরা অর্থাৎ গ্রুপ 15 মৌলগুলোকে কিভাবে মনে রাখি সেটা আমরা এভাবে মনে রাখতে পারি যে ভাইয়া নানা ফিরে আসলে সবাই বেড়াতে যাব, তাই না? নানা ফিরে আসলে সবাই বেড়াতে যাব। তাহলে নানা থেকে আমরা কি পাবো ভাইয়া? নাইট্রোজেন, তারপরে এখান থেকে ফসফরাস, আসলে থেকে আমাদের হচ্ছে আর্সেনিক, সবাই থেকে এসবি অ্যান্টিমনি, বেড়াতে যাব থেকে বিসমাথ। ওকে, সো এই কয়েকটা কি ভাইয়া? এই কয়েকটা হচ্ছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীতে আমাদের সংখ্যা গুরু কে থাকবে, অর্থাৎ বেশি কোনটা থাকবে, আধিক্য কোনটা থাকবে? অবশ্যই এখানে ইলেকট্রন থাকবে, অর্থাৎ আগেরটার বিপরীত। তাহলে কম কোনটা থাকবে? আমাদের হোল থাকবে, অর্থাৎ পজিটিভ চার্জটা। ওকে, তার মানে পি টাইপের বিপরীতই হচ্ছে এন টাইপ। পি টাইপ, পি ফর পজিটিভ, ওখানে হোল বেশি ছিল, এখানে ইলেকট্রন বেশি থাকবে। ওকে, তার মানে দেখো আমরা খুব সুন্দরভাবে এগুলোর কিন্তু এই যে পর্যায় সারণীর গ্রুপ 13 এবং গ্রুপ আমাদের হচ্ছে 15 মৌল, এগুলো কিন্তু আমরা কি মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। আমি জানি সবার মুখস্থ থাকা উচিত বা মুখস্থ আছে, কারণ এগুলো আমরা কি কেমিস্ট্রিতেও পড়ছি, কারণ আমাদের হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়ে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, লাগে। এগুলো তো সবার মুখস্থ থাকা উচিত। আর যাদের মুখস্থ নাই ভাইয়া তারা একটু কষ্ট করে কি করবেন? অবশ্যই কি এই যে মনে রাখবেন। র্যান্ডমলি মনে রাখলে তো ভালো, আর যদি র্যান্ডমলি মনে না থাকে তাহলে এই টেকনিকগুলো ইউজ করতে পারবেন। আমি কেন তোমাদেরকে টেকনিকগুলো দেই? কারণ তোমাদেরকে যদি আমি বলি যে এই দাঁড়াও তোমরা যদি বলো, একটু বলো দেখি যে ভাইয়া অর্ধপরিবাহীর উদাহরণ কয়টা, বা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী কোনটা, এন টাইপ অর্ধপরিবাহী কোনটা, তোমরা কি করো 2-3টা মনে করো, 2-3টা বলার পরে আর জানি কি পড়ছিলাম, ভুলে গেছি। সো এই টাইপ যাতে না হয়, পরীক্ষার হলে একটু তোমাকে মনে রাখতে হবে, বা পরীক্ষার হলের জন্য তোমাকে স্মার্টলি প্রিপারেশন নিয়ে যেতে হবে যে কম পরিশ্রম করে কিভাবে আলটিমেটলি সকল কিছু একসাথে মনে রাখা যায়। ঠিক আছে,
সো এই জন্য মূলত এই টেকনিকগুলো দেওয়া। যারা আলটিমেটলি প্রথম দেখো তারা অবশ্যই নোট করে কয়েকবার করে প্র্যাকটিস করবা, যারা একটু প্রথম দেখো তারা অবশ্যই কয়েকবার নোট করে প্র্যাকটিস করবা, না হলে কিন্তু ভুলে যাবা ভাইয়া। মনে হচ্ছে যে আরে মজার তো বিষয়গুলান, কিন্তু মজাটা কখন হবে জানো, যখন তুমি প্র্যাকটিস করে পরীক্ষার হলে বসবা। আর যখন প্র্যাকটিস করবা না তখন আফসোস হবে পরীক্ষার হলে, আরে এটা তো ভাই ক্লাসে বলছিল শালার এখন মনে নেই। ঠিক আছে, সো আলটিমেটলি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই যেগুলো নতুন কিছু শিখবা অবশ্যই একবার হলেও খাতায় লিখে একবার প্র্যাকটিস করে রিভিশন দিয়ে যাওয়ার ট্রাই করবা। নেক্সটে আসো যে ভাইয়া জাংশন ডায়োডে সাধারণত কোনটা ব্যবহার করা হয়। দেখেন এটা একদম থিওরি টাইপ প্রশ্ন যে ভাইয়া জাংশন ডায়োড সাধারণত ব্যবহার হয় কিসে, জাংশন ডায়োড ব্যবহার হয় কিসে। দেখেন ডায়োড এবং রেকটিফায়ার, ডায়োড এবং আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার কি হিসাবে ব্যবহার হয়, রেকটিফায়ার আমাদের হচ্ছে কি হিসাবে, এটা ডায়োড এবং রেকটিফায়ার মূলত একমুখীকরণ করে, এরা একমুখীকরণ করে। যেমন আমাদের ধরো আমরা কি জানি যে ভাইয়া এসি প্রবাহটা কেমন, আমাদের হচ্ছে দ্বিমুখী প্রবাহ অর্থাৎ সাইন ওয়েভের মতো, এটা হচ্ছে এসি প্রবাহ। এটাকে আমরা ডিসিতে যদি কনভার্ট করতে চাই তাহলে মূলত এই যে একমুখী প্রবাহ, এটা হচ্ছে আমাদের ডিসি প্রবাহ। সো একমুখীকরণ করে মূলত ডায়োড এবং রেকটিফায়ার। ঠিক আছে, ডায়োড এবং রেকটিফায়ার। তাহলে দেখো জাংশন ডায়োড সাধারণত ব্যবহৃত হয় মূলত এই যে রেকটিফায়ার হিসাবে। ঠিক আছে, অথবা তোমাকে যদি স্পেসিফিকভাবে বলা হয় রেকটিফায়ার কিসের জন্য ব্যবহার করা হয়, একমুখীকরণের জন্য, একটু পরে দেখবে যে সেই ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, সো আমরা যদি পরবর্তীতে যাই, দেখো এই যে ওই সেম টাইপের প্রশ্ন একটু ঘুরাই আসছে যে ভাই নিচের কোন ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তর করে। তাহলে এসিকে ডিসিতে রূপান্তর মানে কি ভাই, এসি তো দ্বিমুখী প্রবাহ আর এটা হচ্ছে একমুখী। একটু আগে আমরা গ্রাফটা দেখছি তাই না, একটু আগেই গ্রাফটা বলছি। তাহলে দেখেন এখান থেকে আমরা কি জানবো ভাই, এসিকে ডিসি তাহলে একমুখীকরণ করে কে, ডায়োড এবং রেকটিফায়ার। জীবনে ডায়োড আর রেকটিফায়ার একই অপশনে থাকবে না, হয় ডায়োড থাকবে না হয় রেকটিফায়ার থাকবে। দেখো এখানে ডায়োড আছে তাহলে ডায়োড বসাই দাও, রেকটিফায়ার থাকলে রেকটিফায়ার। এখন তোমরা বলতে পারো যে ভাই দুইটাই যদি অপশনে থাকে ডায়োড রেকটিফায়ার দুইটাই সাধারণত থাকবে না, যে কোনো একটা থাকবে। ওকে, যে কোনো একটা থাকবে, যে কোনো কি থাকবে, একটা থাকবে, যে কোনো একটা থাকবে ভাইয়া। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? আচ্ছা, সোয়া বলছে এন টাইপ অর্ধপরি, আবার বলেন আল্লাহ এই ক্লাসের মধ্যে কি করো, এই থিওরি টাইপ কনসেপ্ট কোনোদিন বুঝতে অসুবিধা হয়। দেখেন এন টাইপ কোথায় ছিল, এন টাইপে তেমন কিচ্ছু না। এন টাইপ হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 15 মৌলগুলো, এটাকে পঞ্চযোজী মৌল বলা হয়। এইখানে মূলত ইলেকট্রনের আধিক্য আমাদের হচ্ছে বেশি হয়, আমাদের হোলের আধিক্য কম হয়। এখন এন টাইপ অর্ধপরিবাহী মনে রাখবো কিভাবে, অর্থাৎ গ্রুপ পর্যায়ের গ্রুপ হচ্ছে 15 মৌল কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে নানা ফিরে আসলে সবাই বেড়াতে যাব, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো সব কিছুই আমাদের কি ভাইয়া, আমাদের মূলত এন টাইপ অর্ধপরিবাহী অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 15 নাম্বার, গ্রুপ 15 আমাদের হচ্ছে মৌল এগুলো। ঠিক আছে, সো মনে রাখতে হবে এগুলো। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এই যারা দেরিতে আসছো একটু দেরিতে ক্লাসে জয়েন করছো তাদের উদ্দেশ্যে আবারও বলি, দেখো আমরা কিন্তু এমসিকিউ সুন্দর মতো তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করাই দিচ্ছি, বাট সিকিউ তো আর ধরে ধরে প্র্যাকটিস করার মতো এই শর্ট সময় নাই। সো আমরা তোমাদেরকে একদম ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, এবং ওই সাজেশনটার আন্ডারে কিভাবে তুমি কম সময়ের মধ্যে সব ধরনের সব টাইপের সিকিউ সমাধান করতে পারবা, সেটার জন্য কিন্তু তোমাদেরকে দেখো একটা এই যে সাজেশন শিট দিয়ে দিচ্ছি, সাজেশন শিট দেওয়া হচ্ছে। সো এই সাজেশন শিটটা ভাই, এই সাজেশন শিটটা সবাই কালেক্ট করবা। দেখো এই সাজেশন পিডিএফটা সবাই কালেক্ট করে অন্তত একবার প্র্যাকটিস করে যাবা। দেখো এখানে প্রশ্ন এবং উত্তর দুইটাই আছে, মাত্র একটা করে অধ্যায়ের 2 থেকে 3টা করে সৃজনশীল দেওয়া থাকে। ওই সৃজনশীল একটা উদ্দীপকের আন্ডারে দেখা গেছে যে বেশ কয়েকটা, প্রায় 5, 6টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত প্রশ্ন থাকে, অর্থাৎ যত ধরনের প্রশ্ন ঘুরে পেঁচে আসতে পারে সব কিছু ইনক্লুডেড থাকবে। ওকে, 6টায় দেওয়া যায় না, ও আচ্ছা চেষ্টা করি ইনশাল্লাহ দিয়ে দেন। ওকে, সো দেখেন তাহলে এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করতে হবে। এখন পিডিএফ কেমনে কালেক্ট করবা, পিডিএফটা অবশ্যই আমাদের এই ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে তোমরা সবাই ক্লাসটা শেষে আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজে, এফবি পেজে একটা মেসেজ করবা সবাইকে, আমাদের এই যে এমসিকিউ সাজেশন শিট, তারপরে হচ্ছে সিকিউ এর সাজেশন শিট সব কিছুই দিয়ে দেওয়া হবে। ওকে, সো যারা দেরিতে আসছো ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, এবং ক্লাসটা শেষে অবশ্যই সবাই নক করবেন। এখন নক করিয়েন না, এখন নক করলে তো ক্লাসই শেষ হয়, পিডিএফ কই থেকে দেবে, ক্লাসটা শেষে নক করেন তাহলে পিডিএফটা দিয়ে দিবে। ওকে, নেক্সটে আসেন। দেখেন
যে ভাইয়া জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত, দেখো এটা একটা থিওরি টাইপ প্রশ্ন যে ভাইয়া জার্মেনিয়ামের নি ভোল্টেজ, সো আমাদের নি ভোল্টেজটা একটু মনে রাখতে হবে। সো জার্মেনিয়ামের নি ভোল্টেজটা কত, 0.3, এটা একটু কষ্ট করে মনে রাখবা। জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত, 0.3, থিওরি টাইপ প্রশ্ন, একটু কষ্ট করে মনে রাখবা জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত, 0.3। ঠিক আছে, সো এখন তোমাকে সিলিকনেরটাও আসে মাঝে মাঝে, একটু সিলিকনেরটাও বলে দেই। সিলিকনের নি ভোল্টেজ কত, 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। এই দুটো একটু কষ্ট করে মনে রাখবা। ওকে, থিওরি টাইপ কষ্ট করে মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে। নেক্সটে আসো যে ভাইয়া একটি পিএন জাংশনের সম্মুখ বায় আছে আমাদের 0.4 ভোল্ট বিভব পার্থক্যের জন্য আমাদের 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তাহলে জাংশনের গতি ও রোধ কত। দেখো একদম রিসেন্ট সিলেট বোর্ডের 24-এর প্রশ্ন। তাহলে ভাই ওই যে সিম্পল, আমরা চলতরিতে আমরা তো সবাই জানি যে ভাইয়া ওহমের সূত্র যে I = V ডিভাইডেড বাই R, তাহলে R = V ডিভাইডেড বাই আমরা I বলতে পারবো। সো এইখানে আবার আমরা ডেল V ডিভাইডেড বাই ডেল I বলতে পারবো, সমস্যা নাই। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে ভাই, V এর মানটা কত, V এর মানটা হচ্ছে 0.4, ওই যে দেখো 0.4 ভোল্ট ডিভাইডেড বাই I এর মান কত, এই যে মিলি অ্যাম্পিয়ার আছে ভাই, তাহলে 100 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ারকে এম্পিয়ারে আনতে হবে। সো এটাকে ক্যালকুলেশন করো, দেখো আমাদের কত আসতেছে তাহলে 4 ওহম। সো 4 ওহম কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা। এই ধরনের এমসিকিউ ভাইয়া একদম ইজি, পানি ভাত এমসিকিউ, বাট এগুলান এইখান থেকে আসে, এগুলান এখানে আসে। মাঝে মাঝে এটা সিকিউ এর গ নাম্বারেও আসে, দেখবে যে সিকিউ এর গ নাম্বারে এরকম তোমাকে রোধ বের করতে বলছে, জাংশনের গতিও রোধ বের করতে বলছে। কপাল ভালো থাকলে এখানে সিকিউ এর মাঝে মাঝে গ নাম্বারেও চলে আসে। ঠিক আছে, সিকিউ এর গ নাম্বারেও চলে আসে। ওকে, বুঝতে পারছেন ভাইয়া, বলেন তো দেখি সবাই বুঝতে পারছেন, একটু বলেন সবাই বুঝতে পারছেন কিনা বলো। আচ্ছা, কি বলছো যে ভাইয়া নি ভোল্টেজটা আসলে কি, নি ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজের যে মানের জন্য তড়িৎ প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, ভোল্টেজের যে মানের জন্য তড়িৎ প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়ে যায় সেটাই হচ্ছে নি ভোল্টেজ। ওকে, সো এটার সংজ্ঞাটাও দেখে রাখবা, কোথায় ছিল আমি একটু লিখে দেই। এই যে নি ভোল্টেজটা আসলে কি, এটা সিকিউতে ক নাম্বারে আসতে পারে। সো সংজ্ঞাটা একটু মনে রাখতে পারো, ভালো প্রশ্ন বলছো। নি ভোল্টেজটা আসলে কি, আমাদের নি ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজের যে মানের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, ভোল্টেজের যে মানের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা দ্রুত বৃদ্ধি পায় সেটাই হচ্ছে নি ভোল্টেজ। ওকে, সো এটা ক নাম্বারের জন্য আসতে পারে, চাইলে মনে রাখতে পারো বা একটু কষ্ট করে মুখস্থ করতে পারো। সো নেক্সটে আসো তাহলে। দেখো ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস কয়টা, ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস কিন্তু 3টা, ইমিটার, বেস এবং আমাদের কি, দেখো আমাদের মৌলিক বিন্যাস কয়টা, একটা হচ্ছে IE ইমিটার প্রবাহ। এখন ইমিটার প্রবাহর আলটিমেটলি আমরা সবাই জানি যে ভাইয়া আরেকটা কি আছে, বেস প্রবাহ, আরেকটা কি আছে যে ভাইয়া কালেক্টর প্রবাহ। একটা হচ্ছে সংগ্রাহক, আরেকটা হচ্ছে পিট প্রবাহ, এটা হচ্ছে সংগ্রাহক প্রবাহ, এটা হচ্ছে পিট প্রবাহ, আর এটাকে কি বলা হয়, নিঃসারক প্রবাহ। ঠিক আছে, নিঃসারক। ওকে, সো এইখান থেকে আমরা ম্যাথমেটিক্সও সমাধান করতে হবে। সো আমরা সবাই একটা সূত্র জানি যে ভাইয়া IE = IB + IC, এই সূত্রটা আপনাকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখান থেকে সিকিউতেও আসতে পারে, এমসিকিউতেও প্রশ্ন আসে। আবার এইখান থেকে আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ভাইয়া আমাদের এখান থেকে আর কি আছে ভাইয়া, সেটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ। ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণক তেমন আলফা = IC ডিভাইডেড বাই IE, আর হচ্ছে প্রবাহ লাভ আমরা বলতে পারবো যে ভাইয়া এখানে IB আর এখানে হচ্ছে IC। এটা মনে রাখার টেকনিক কি, দেখো এটা সূত্র মনে হয়েছে ABCD অ্যালফাবেটিক অর্ডারে পড়ি না যে ভাইয়া ABCD, তাহলে দেখো ABC, বি এর পরে সি আসে, তার মানে বি এর পরে সি, এই জন্য এই দুইটা প্লাস, DE তার মানে একটা জাম্প করে যেহেতু ই আসতেছে এই জন্য ই = অবস্থায় থাকবে। আবার আমরা আলফা এবং বিটা
আলফার কি জানি দেখেন, এটা উপরে দুইটার ক্ষেত্রেই কিন্তু আইসি আইসি, আলফা এবং বিটা অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ দুইটার ক্ষেত্রেই কিন্তু আইসি আইসি। এখন নিচে বি ফর বিটা, বিটা ফর বি লিখতে বলতে পারবো। তার মানে এই যে বিটার বেলায় অর্থাৎ প্রবাহ লাভের বেলায় আমাদের হচ্ছে আইবি দ্বারা ভাগ, আর প্রবাহ বিবর্ধন গুণকের বেলায় আইই মানে ইমিটার প্রবাহ দ্বারা আলটিমেটলি ভাগ। ওকে, এছাড়াও আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, আবার বিটা ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা। আলফার বেলায় মাইনাস, কিন্তু বিটার বেলায় বিটা যখন হবে তখন আমরা বিটার ক্ষেত্রে প্লাস বলবো। ওকে, সো এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা, এগুলো একদম বেসিক সূত্র, অবশ্যই কষ্ট করে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছেন? অবশ্যই একটু কষ্ট করে কি রাখতে হবে ভাইয়া, মুখস্থ রাখতে হবে। ওকে, সূত্রগুলোর অনেক ঝামেলা, মনে থাকে না। এই যে আমি টেকনিক দেখাই দিছি, এখনো মনে থাকবে না? দেখো, যখন এই যে দুইটার ক্ষেত্রেই আইসি আইসি, এই যে বিটা বি এর মতো দেখা যায়, এই জন্য বি দ্বারা ভাগ। তাহলে আইসি আইই আর আইবি এর মধ্যেই তো সম্পর্ক, তাহলে আইসি গেল আইবি গেল, তাহলে একটাই বাকি থাকে আই, এই জন্য এটার আলফার ক্ষেত্রে আইই হবে। আর এটা কি, ওই যে আলফাবেটিক অর্ডার এবিসি, তারপরে এটা কি যে আলফা, আলটিমেটলি বিটা থাকলে বিটার বেলায় দেখো এই যে ধনাত্মক, বাট যখন আমরা বিটা বের করবো, যখন আমরা আলফা দিয়ে লিখবো, তখন আলফার বেলায় ঋণাত্মক। এইভাবে জাস্ট খালি একটু কষ্ট করে মনে রাখতে হবে। বুঝতে পারছো? এগুলান এভাবে মনে রাখতে হবে। ওকে, এভাবে মনে রাখতে হবে, সূত্র ঝামেলা পাকানো যাবে না, ঠিক আছে? সূত্র ঝামেলা পাকানো যাবে না। তাহলে নেক্সটে আসো, দেখো এই যে ডিরেক্ট সূত্রে চলে আসছে যে ভাইয়া আমাদের কারেন্ট বিবর্ধন গুণক, কারেন্ট মানে কি, প্রবাহ, একই জিনিস, প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু আমরা কি জানি, দুইটার ক্ষেত্রে আইসি উপরে, আর বিটার ক্ষেত্রে বি দ্বারা ভাগ, আর আলফার ক্ষেত্রে আইই দ্বারা ভাগ। তো তুমি এটা ডেল পরিবর্তনও বলতে পারো, প্যারা নাই। তাহলে আইসি ডিভাইডেড বাই আইই কোথায় আছে, আইসি ডিভাইডেড বাই আইই, এই যে আমাদের ক নাম্বারটা রাইট আছে। দেখছো, ডিরেক্ট সূত্র থেকেও প্রশ্ন আসে, ডিরেক্ট কি ভাইয়া সূত্র থেকেও প্রশ্ন আসে, একটু কষ্ট করে মনে রাখিতে হবে। তাহলে চলো নেক্সটে যাই। দেখো এই যে ট্রানজিস্টর সংক্রান্ত প্রশ্ন চলে আসছে। সো এখানে বর্তনী একটা সার্কিট আছে, এখানে আলফার মান তোমাকে বের করতে বলছে, অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণকের মান তোমাকে বের করতে বলছে, যেখানে আমাদের আইবির মান দেওয়া আছে কত, বেস প্রবাহ 80 মাইক্রো এম্পিয়ার, তারপরে হচ্ছে বিটা আমাদের হচ্ছে প্রবাহ লাভের মান দেওয়া আছে কত ভাইয়া, 200। সো এটাকে আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে দেখো আলফা, যেহেতু আমাদের কি ভাইয়া বিটা দেওয়া আছে, তাহলে বিটা দেওয়া থাকলে খুব ইজিলি আমরা বের করতে পারি। বিটা দেওয়া থাকলে কি ভাই, যে বিটার ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, তাহলে বিটা 1 প্লাস বিটা। তাহলে দেখো বিটার মান কত ভাইয়া, মানে প্রবাহ লাভের মান হচ্ছে 200 ডিভাইডেড বাই 201, এটাকে ভাগ করো, যা আসবে সেটাই আনসার। মূলত এটাকে ভাগ করো, যা আসবে সেটাই উত্তর, ঠিক আছে? এটাকে ভাগ করে দেখবে 0. প্রায় 1-এর কাছাকাছি চলে আসবে, 0.9 এরকম 1-এর কাছাকাছি। দুঃখের বিষয় হচ্ছে দেখেন এটা সঠিক উত্তর নাই। তো সঠিক উত্তর যেহেতু নাই, আপনি চাইলে ক্লোজ মানটা দাগাই দিতে পারেন, খ নাম্বার দাগাই দিতে পারেন। দেখেন 0.9 বা 0.8, যখন উত্তর থাকে না তখন একটু ক্লোজ, যেটা হওয়া মানে ক্লোজ মান দাগাইতে হয়, যেটা মানে আলটিমেটলি যখন উত্তর থাকে না তখন কি ভাইয়া একটু ক্লোজ মানগুলো দাগাই দিতে হয়, একটু কি করতে হয়, ক্লোজ মান দাগাইতে হয়, একটু কি করতে হয় ভাইয়া, ক্লোজ মান দাগাই দিতে হয়। সো এটা একটু খেয়াল রাখবেন, যখন উত্তর আপনি দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা নাই, তখন ক্লোজ মান দাগাই দিবেন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর নাই, তাহলে আপনি ক্লোজ মান দাগাইতে পারেন। তাহলে আমাদের 0.99 আসবে। সো 0.99 নেই, তার আশেপাশে কি আছে, ওই যে 0.8 আছে, সো এটা দাগাই দিতে পারেন। নেক্সটে আসেন, দেখেন কি বলছে যে ভাইয়া এই যে এই প্রশ্নটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ হুবহুব কমন পাবা এই কনসেপ্ট থেকে। সো একটি ট্রানজিস্টরের সাধারণ পিঠ বর্তনীর নিঃসারক প্রবাহ আমাদের দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে আমাদের 150 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। তারপরে আমাদের সংগ্রাহক প্রবাহ 98 মিলি অ্যাম্পিয়ার থেকে 147 মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি পেল। এক্ষেত্রে প্রবাহ লাভ কত? তাহলে প্রবাহ লাভ আপনাকে বের করতে বলছে। তাহলে প্রবাহ লাভ অর্থাৎ আমাদের কি, প্রবাহ লাভ মানে বিটার মান তোমাকে বের করতে বলছে। তাহলে বিটা ইকুয়াল টু কি জানি, যে ভাই নিচে আইবি হবে আর উপরে দুইটার ক্ষেত্রে আইসি। তাহলে এখন দেখো আমাদের কার মান নাই এখানে, দেখো আমাদের হচ্ছে নিঃসারক প্রবাহ অর্থাৎ ইমিটার প্রবাহ আইই দেওয়া আছে, আর এখানে আইসি সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে। তাহলে নিঃসারক প্রবাহ মানে কি রে, আমাদের ইমিটার অর্থাৎ আইইর মান দেওয়া আছে, আর এখানে আমাদের কি সংগ্রাহক প্রবাহ মানে কালেক্টর আইসি এর মান দেওয়া আছে। আমাদের দরকার হচ্ছে আবার আইবি এর মান। তাহলে আইবিটা আগে বের করতে হবে। তাহলে আইবি কেমনে বের করবা, আইবি বের করার টেকনিক কি, যে ভাই আইই ইকুয়াল টু আমরা জানি আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে যদি আমরা আইবি বের করতে যাই, তাহলে আইই মাইনাস আইসি বের করবো, তাই না? এখন আইই এটাকে আমি
এখন পরিবর্তন যদি বের করতে চাই তাহলে ডেল আই বি ইকুয়াল টু ডেল আই ই ইকুয়াল মাইনাস আমাদের ডেল আই সি বলতে পারবো। ওকে, ডেল আই সি বলতে পারবো। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারবো ভাইয়া, তাহলে পরিবর্তনটা দেখেন, এই যে পরিবর্তন ডেল আই ইর মান বের করো, তাহলে কত আসবে ভাইয়া 150 থেকে মাইনাস করো 100, তাহলে আমাদের কত আসতেছে 50 মিলি অ্যাম্পিয়ার। আবার আমরা ডেল আইসি এটাকে মাইনাস করে দাও, তাহলে কত আসতেছে দেখো তো 147 98, তাহলে কত আসতেছে আমাদের 9 চলে আসতেছে, হাতে 1 10, তার মানে 4 আসতেছে, তার মানে 49 মিলি অ্যাম্পিয়ার, 49 মিলি অ্যাম্পিয়ার। তো এখন মান জাস্ট খালি বসাই দাও যে ভাইয়া আই এর মান কত পাইলাম, আই এর মান পাইছি হচ্ছে কত 50 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু সবগুলাই মিলি অ্যাম্পিয়ারে আছে, সো আমি একক কনভার্ট করে এম্পিয়ারে আনার দরকার নাই। ওকে, তাহলে 50 মাইনাস 49, তাহলে কত আসতেছে ভাইয়া 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। দেখো এই যে প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ লাভ এগুলোর কিন্তু কোনো একক ট্যাকক নাই, ঠিক আছে, একক নাই, সো একক কনভার্সন নিয়েও প্যারা খাবা না। সো তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা তো পাইলাম, তাহলে ডেল আইসির মান কত, এই আমরা কি ডেল আইসির মান ওই যে 49 আর আইবির মান কত 1, ঠিক আছে। তাহলে এখন আমাদের কত আসতেছে 49 চলে আসতেছে। সো আমাদের প্রবাহ লাভ অর্থাৎ বিটার মান কত আসতেছে 49, অর্থাৎ ক নাম্বারটা রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের 15 কত হবে, এই হাই কেউ পারো নাই রে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কারো কাছ থেকে উত্তর আসে নাই এখনো, খুবই দুঃখজনক ব্যাপার। সো একটু চেষ্টা তো করবেন ভাইয়া, একটু তো চেষ্টা করতে হবে, ঠিক আছে। ভুল হলে তো কোনো সমস্যা নাই, বাট চেষ্টা তো করতে হবে। ভুল হলে কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টাটা করতে হবে। ওকে, সো এই ম্যাথটা বুঝছেন, সবার ক্লিয়ার কিনা বলেন। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা চলে আসতে পারে আপনাদের। ওকে, এই তো কেবল আসতেছে আপনাদের সোয়া অ্যান্সার করে, সাদিয়া অ্যান্সার করে ফেলছো, মন্ডল অ্যান্সার করে ফেলছো। ওকে, একটু সবাই দ্রুত চেষ্টা করতে হবে। ধরো মনে করো যে ভাই এটাই পরীক্ষা হচ্ছে, পরীক্ষার হলে কি তোমাকে আনলিমিটেড সময় দিবে? কখনোই না। 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ সমাধান করতে হয়। সো চেষ্টা করবা যে ভাই একটু মনে করো পরীক্ষার ফিল নেওয়ার জন্য, যে এটাই পরীক্ষা হচ্ছে, আমি ওই সিরিয়াসনেস, পরীক্ষাতে যেভাবে সিরিয়াসনেস দিয়ে সমাধান করো, এখানেও ওই জিনিসটা একটু আনার ট্রাই করবা। ওকে, আচ্ছা, তাহলে নেক্সটে আসো। এই তো সবাই এখন চলে আসতেছে উত্তর, বাট এই যে তোমাদেরকে না বললে তোমাদের উত্তরগুলো আসে না। কি রে, তোমাদের কি কমেন্ট করতে লজ্জা লাগে? হ্যাঁ, তোমাদের কি কমেন্ট করতে লজ্জা লাগে নাকি ভয় লাগে? মনে করো আবার ভাইয়া যদি বকা টকা দেয় ভুল হয়ে গেলে, কোনটা? কি অবস্থা আপনাদের বলেন দেখি। আচ্ছা, এই তো ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে কি বলছে, যে ভাইয়া 20 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরের 18 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া যায়, তাহলে আমাদের ট্রানজিস্টরের পিট প্রবাহ কত? খুবই ইজি, এই একই প্রশ্ন, পিট প্রবাহ ভাই। তাহলে আমরা কি জানি যে ভাইয়া আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। মনে রাখার টেকনিক কি, এ বি সি ডি, ওই যে দুইটা বির পরে সি আসে, এই জন্য প্লাস। তাহলে দরকার হচ্ছে আমাদের কি পিট প্রবাহ, অর্থাৎ আইবি বেস প্রবাহের মান দরকার। তাহলে আইবি ইকুয়াল টু কি করতে পারবো, আই ই মাইনাস আই সি করতে পারবো। তাহলে আই ইর মান কত ভাইয়া, অর্থাৎ আমাদের নিঃসারক প্রবাহ অর্থাৎ ইমিটার প্রবাহের মান কত, দেখেন 20, তাহলে 20 মাইনাস আইসি সংগ্রাহক প্রবাহের মান কত 18, তাহলে আমাদের কত আসবে 2 মিলি অ্যাম্পিয়ার, যেটা আমাদের খ নাম্বার। যার সূত্র মুখস্থ রাখলেই তুমি এই ধরনের সহজ প্রশ্নগুলো পেয়ে যাবা, ঠিক আছে, এই ধরনের সহজ প্রশ্নগুলো তুমি পেয়ে যাবা। আচ্ছা, ওরে বাপরে, আপনাদের কি ভয় লাগে? হাই এক একজনের ভয় লাগে, এক একজনের লজ্জা লাগে। হাই হে, তোমরা এত বুড়া গাদা হয়ে গেছো, এখনো ভয় লাগে লজ্জা লাগে, এটা কোনো কথা? তোমরা কিছুদিন পর ভার্সিটিতে উঠবা ভাই, তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলছো, পাশ করবা, এই যে পরীক্ষাটা দিয়ে পাশ করে ফেলবা, কিছুদিন পর ভার্সিটিতে যাবা, ঠিক আছে। এখন নাকি ভয় লাগে? হাই করছে কি? ভয় লাগা যাবে না। ওকে, কোনো ভয়ের কোনো কারণ নাই, ভয় লাগা যাবে না। আপনারা অনেক বড় হয়ে গেছেন, আপনারা কি মনে করো একদম সার্টিফাইড দেশের নাগরিক, ঠিক আছে, 18 সবার পার হয়ে গেছে, সবাই ভোটার এখন, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে তোমরা। সো ভয় টয় পাওয়ার দরকার নাই। আর এই ক্লাস তো ভাই একদম ইজি, ঠিক আছে। আলটিমেটলি ক্লাসে তো আরও ভয় পাওয়ার দরকার নেই, যদি ভয় পাও তাহলে নিজেই পিছাই পড়বা। তুমি যদি ভয় পেয়ে ধরো প্রশ্ন না করো, উত্তর না দাও, তাহলে তোমার যে বিষয়গুলোতে ল্যাকিংস আছে সেটা ল্যাকিংসে থেকে যাবে। সো এই অভ্যাস দূর করবা, বেশি করে প্রশ্ন করা শিখবা। প্রশ্ন করলেই তুমি জানতে পারবা, ভুল করলেই তুমি জানতে পারবা, তাছাড়া জানতে পারবা না কিন্তু। ওকে, আচ্ছা, সো চলো
ওরে বাপরে কি মজায় আছে, শুয়ে শুয়ে ক্লাস করতেছে, বাপরে। তোমাদেরই হচ্ছে কি দিন। এখন আসো, এখন আমরা ভৌত আলোক বিজ্ঞানে চলে যাব। কি ভাইয়া? ভৌত আলোক বিজ্ঞানে চলে যাবো। যে ভাই ভৌত আলোক বিজ্ঞান থেকে এটাও অনেক সহজ, অনেক ছোট্ট একটা অধ্যায়। এখান থেকেও মাত্র 3টা টপিক যদি তুমি দেখে যাও ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। ওকে, সো এখন আমাদের ভৌত আলোক বিজ্ঞানের সিকিউ মূলত আমরা কোন পার্টটা দেখব? 3টা টপিক দেখতে হবে যে ভাই ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। কারণ ব্যতিচার থেকে মূলত আমরা এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনাদের ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আবার অপবর্তন থেকে ধরেন একক চির কর্তৃক অপবর্তন বা গ্রেটিং কর্তৃক অপবর্তন, এটা এখন কিভাবে প্র্যাকটিস করবো এটা আমি এই যে সাজেশন শিটটা দেখাচ্ছি দাঁড়াও। আর একটা হচ্ছে সমবর্তন। এই 3টা টপিক, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই কনসেপ্ট, এই 3টা কনসেপ্ট দেখে যাবো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইয়ং এর দ্বিচির পরীক্ষা। সো আপনাদের সব থেকে বেশি আসার সম্ভাবনা ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকেই। সো এখন এইখান থেকে আমরা মূলত প্র্যাকটিস করবো কিভাবে ভাইয়া? দেখেন ভৌত আলোক বিজ্ঞানের শিটটা দেখেন। এই যে প্রথমেই আমাদের ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই ধরনের মূলতই আমাদের একটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের প্রথমে কি বলা আছে, 2টা ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো এই 2টা ডায়াগ্রাম, ইয়ং এর দ্বিচির পরীক্ষা 2টা ডায়াগ্রাম দেওয়া আছে। সো এই ডায়াগ্রামের আন্ডারে দেখেন তো কয়টা প্রশ্ন দেওয়া আছে, মোটে 10টা প্রশ্ন দেওয়া আছে। তুমি যদি এই 10টা প্রশ্ন সুন্দরভাবে সমাধান করো, দেখে দেখে, প্রয়োজনে দেখে দেখেই সমাধান করো, দেখে দেখে সমাধান করলে ইনশাআল্লাহ দ্বিচির পরীক্ষা থেকে যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবা এইচএসসি পরীক্ষায়। সো এটা খালি কি প্রশ্ন দেওয়া আছে না, দেখো সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমার কাজ কি হবে, লক্ষ্মী বাচ্চার মতো শিটটা কালেক্ট করে তুমি জাস্ট খালি কি প্র্যাকটিস করবা, জাস্ট কি করবা ভাইয়া, প্র্যাকটিস করবা। ওকে, তারপরে আসো, তারপরের কনসেপ্টটা দেখি আমরা। তারপরে কনসেপ্ট দেখো এই যে সিঙ্গেল শিট, ডাবল শিট। সো এই কনসেপ্ট থেকে আমাদের মূলত প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? তারপরে যদি আমরা আসি, তারপরে 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 এই মাত্র 2টা সিকিউ দেওয়া আছে। এই 2টা সিকিউ আপনাদের সুন্দর মতো কমপ্লিট করলেই এখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে যে ভাই এই সিকিউ এর পিডিএফটা কিভাবে পাবেন, অথবা দাগানো স্লাইডের পিডিএফ কি পাবেন? এমসিকিউ এবং সিকিউ এর পিডিএফ পেতে হচ্ছে আমাদের ক্লাসটি শেয়ার করে কি করবা, আই এডুকেশন সায়েন্স পেজে নক করবা, পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই পিডিএফ কই পাবো? পিডিএফ যারা যারা এখনো আলটিমেটলি জানেন না কই থেকে পাবো, ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আই এডুকেশন সায়েন্স, আই এডুকেশন সায়েন্স, দেখো আমি আমাদের পেজটা দেখাই নেই, আই এডুকেশনে দিয়েও আলটিমেটলি এই যে আই এডুকেশন সায়েন্স লিখে সার্চ করবা, তাহলে আমাদের এই পেজ চলে আসবে। শেয়ার করে স্ক্রিনশট দিয়ে জাস্ট খালি কি করবা, এখানে একটা মেসেজ দিবা, সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাব, ক্লাসে চলে যাব, ক্লাসে চলে যাব, ক্লাসে চলে যাব। ওকে, সো দেখি কোথায়, এই তো আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা একটু সমাধান করি আমরা। ওকে, সেই প্রশ্নটা একটু সমাধান করি। সবাই সমাধান করতে থাকো, আমি একটু পানি খাই। সবাই একটু দ্রুত সমাধান করতে থাকো, আমি জাস্ট খালি একটু পানি খাবো। তোমরা চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো, আমি জাস্ট একটু পানি খেয়ে নিই। ওকে, কি অ্যান্সার করছেন আপনারা? দেখি অ্যান্সার করছেন, এই তো যে ভাইয়া এ তানজিলা, হায় হায় রে, পিডিএফ কই পাবো? বারবার করে চিল্লাই চিল্লাই বলছি পিডিএফ কই পাবা? পিডিএফটা ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আই এডুকেশন সায়েন্স লিখে সার্চ দিবা, আমাদের পেজ চলে আসবে, সেই পেজে মেসেজ করবা। আর যদি একান্ত খুঁজে না পাও যে ভাই আমি খুঁজেই পাচ্ছি না, আই এডুকেশন সায়েন্স উধাও হয়ে গেছে, তখন এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিবা, আমার প্রোফাইল চলে আসবে, এখানে নক করলে হবে, প্যারা নাই। কারণ অনেকেই আসে যে ভাই কি জানি হয় আপনারা নাকি পেজেই খুঁজে পান না, ঠিক আছে? সেক্ষেত্রে এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে আইডি পেয়ে যাবেন। ওকে, সেখানে একটা নক করলেও হয়ে যাবে। ওকে, আচ্ছা সো দেখেন আমাদের এই প্রশ্নটা দেখি কারা কারা পারছো যে ভাইয়া খ নাম্বার, খ নাম্বার, খ নাম্বার। ওকে, ঠিক আছে, এই তো সবাই পারতেছো যে ভাই আমাদের খ নাম্বার প্রশ্নটা রাইট। এখন দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের শূন্য স্থানে
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে? মনে করো বেগ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, এটা কিন্তু ডিরেক্ট সূত্র, এটা কিন্তু ভাইয়া ডিরেক্ট সূত্র, এটা কি আমাদের ডিরেক্ট সূত্র, এটা কি ভাইয়া আমাদের ডিরেক্ট সূত্র। সো আমরা সি ইকুয়াল টু কি জানি, দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1/√নিউ নট এপসাইলন নট, ঠিক আছে, √নিউ নট এপসাইলন, এটা হচ্ছে আমাদের বেগের অর্থাৎ আলোর বেগের একদম ডিরেক্ট সূত্র। আবার আরেকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, আবার কি আরও একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন সেই সূত্রটা কি আমাদের, যে ভাইয়া সি ইকুয়াল টু ই/বি, অথবা এটাকে আমরা শীর্ষমান দেওয়া থাকলে সি ইকুয়াল টু ই0/বি0 বলতে পারবো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এটা কি তড়িৎ ক্ষেত্র, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। সো এই আলোর বেগের এই তিনটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। সো দেখেন এটা আমাদের ডিরেক্ট সূত্র থেকে আসছে, তার মানে 1/E0 আমাদের এপসাইলন নট আর হচ্ছে নিউ নট। এখন এইখান থেকে না একক থেকে প্রশ্ন আসতে পারে, সো এককটা একটু খেয়াল রাখবেন, যে বলতে পারে আপনারে যে √নিউ নট এপসাইলন নট এর একক কোনটা, এর একক কোনটা, এর একক কোনটা ভাইয়া, তাহলে এর একক কি হবে বলো তো দেখি। তাহলে দেখো এই যে আমরা এটাকে আর গুণ করে দাও, তাহলে 1/c চলে আসবে, যদি আমরা এটাকে এই পেশে নিয়ে যাই, এটাকে এই পেশে আনি, তাহলে 1/c। এখন 1/c মানে কি, আপনার অপশন থাকতে পারে এইভাবে যে 1/ভেলোসিটি, ভেলোসিটি 1/ভেলোসিটি এরকম অপশন থাকতে পারে, অথবা আপনার ভেলোসিটির মাত্রা কি, একক কি ms−1, তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে মিটার/সেকেন্ড, এটা হচ্ছে একক। সো এককটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ এইটা সূত্র থেকে যেহেতু একবার আসছে, তাহলে একক থেকেও চলে আসতে পারে। এককটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন, একক থেকে প্রশ্ন চলে আসতে পারে, একক থেকে ভাইয়া প্রশ্ন চলে আসতে পারে। এখন যদি আপনারে রুট বাদ দিয়ে শুধু বলে যে ভাইয়া এটা না, এখন আপনারে বলছে যে ভাইয়া শুধুমাত্র নিউ নট এপসাইলন নটের একক, তাহলে কি হবে, এই যে 1/c² ভেলোসিটি স্কোয়ার, তার মানে মিটার² সেকেন্ড ইনভার্স টু উল্টায় দাও, তার মানে এটার একক হবে মিটার/সেকেন্ড²। এই দুটো একক ভাইয়া মনে রাখবা, এই দুটো একক মনে রাখবা, বা প্রসেসটা মনে রাখবা কিভাবে বের করতে হয়। এখান থেকে একক চলে আসতে পারে, এখান থেকে কি ভাইয়া একক চলে আসতে পারে, এখান থেকে কি ভাইয়া এককটা কিন্তু চলে আসতে পারে, এককটা কিন্তু ভাইয়া চলে আসতে পারে। সো অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। সোয়া সবার আগে উত্তর করছো, আপনার নাম নেই দুঃখিত রে, হয়তো উপরে চলে গেছে। সো জানা এরপরের বার আপনার নামটা 2বার উচ্চারণ করবো না, ঠিক আছে, তবুও মন খারাপ কইরেন না। দেখেন কি বলছে, যে ভাইয়া আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তককে। দেখো আমাদের তত্ত্ব, এই তত্ত্ব মূলত আমাদের 4টা তত্ত্ব পড়তে হবে, 4টা তত্ত্বর বিজ্ঞানীর নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে। যদি আপনাকে বলে যে ভাইয়া আমার হচ্ছে কণিকা তত্ত্ব কে দিছে, কণিকা তত্ত্ব দিছে মূলত বিজ্ঞানী নিউটন সাহেব, ওকে। যদি আমাকে বলে যে ভাইয়া তরঙ্গ তত্ত্ব কে দিছে, তরঙ্গ তত্ত্ব দিছে হাইগেন্স, তরঙ্গ তত্ত্ব দিছে হচ্ছে হাইগেন্স, তরঙ্গ তত্ত্ব কে দিছে ভাইয়া হাইগেন্স। আবার যদি বলে যে ভাইয়া তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে দিছে, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব এটা দিছে আমাদের হচ্ছে ম্যাক্সওয়েল সাহেব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে দিছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল সাহেব। আর একটা তত্ত্ব আছে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব কে দিছে ভাইয়া, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক দিছে, সো ম্যাক্সওয়েল আর ম্যাক্স প্লাঙ্কের মধ্যে আবার উল্টাপাল্টা লাগায় না, এই কয়েকটা তত্ত্ব আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখো আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে দিছে, বলো এখন, তাহলে উত্তর করো, তাহলে এখন দেখি উত্তর করেন দেখি ভাইয়া, তাহলে এখন দ্রুত উত্তর করে ফেলেন, তাহলে কত কি হবে, আমাদের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে দিছে, ম্যাক্সওয়েল দিছে, তাহলে ম্যাক্সওয়েল কোথায় আছে, এই যে খ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতে পারছো। আমাদের এই তো সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার, আর জোস, ধন্যবাদ। এখন আসো, এখন আমরা তাহলে নেক্সটে চলে যাব, কি করব, নেক্সটে চলে যাবো। এই তো সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার রাইট অ্যান্সার, ওকে ঠিক আছে। এখন আসো, এই যে এইটা ইনশাআল্লাহ কালকের পরীক্ষা বা পরশু দিনের পরীক্ষায় 100% শিওর থাকো, যে কোনো বোর্ডে আসবেই, 100% শিওর। এই এককটা পয়েন্টিং ভেক্টরের একক, যে কোনো বোর্ডে তুমি দেখতে পাবাই, পয়েন্টিং ভেক্টরের একক। অনেকেই মুখস্থ করে, দেখো আমি তোমাকে বেসিক জিনিসটা একটু সুন্দর মতো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করে দেখি যে ভাইয়া পয়েন্টিং ভেক্টরের একক কীভাবে বের করবা। সো দেখো পয়েন্টিং ভেক্টরকে আমরা বলি যে ভাইয়া এস দ্বারা প্রকাশ করি, এটা মাঝে মাঝে সূত্র আকারেও আসে। সো পয়েন্টিং ভেক্টরকে আমরা বলতে পারবো সূত্রটা কি, 1/নিউ নট, এখানে থাকবে ই ক্রস বি,
ই ক্রস বি, এটা হচ্ছে সূত্র। আবার এখান থেকে আমরা একটা সূত্র জানি, এইচ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই নিউ নট। সো এইখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি যে ভাই বি নিউ নট এর জায়গায় এইচ বসাইতে পারবো, তাহলে এস ইকুয়াল টু আমরা বলতে পারবো ই ক্রস এইচ। এই দুটা সূত্র আকারে তুমি মুখস্থ রাখবা, পয়েন্টিং ভেক্টরের সূত্র, ঠিক আছে? মাঝে মাঝে এই সূত্রগুলো নিয়ে ডিরেক্ট এমসিকিউতে চলে আসে। সো পয়েন্টিং ভেক্টরের সূত্র আমরা শিখলাম। সো এখান থেকে আমরা কি করব ভাইয়া, একক বের করা শিখবো। এখান থেকে কি করব, একক বের করা শিখবো। তাহলে দেখেন এই যে এর তড়িৎ প্রাবল্য, এটার সূত্র কি জানি যে ভাইয়া এফ ডিভাইডেড বাই আমাদের কি কিউ, তাই না? সো এখানে একক কি জানি, নিউটন কুলম ইনভার্স 1। সো এই এর একক কি, নিউটন কুলম ইনভার্স 1। আবার আলটিমেটলি এইচ এর একক, দেখো এইচ এর এককটা বের করতে হবে। তাহলে এইচ এর একক এখান থেকে আমরা যদি আনতে চাই, তাহলে দেখো এই যে এইচ এর একক এখান থেকে আনতে পারবো। এখন এটার জন্য একটা এক্সট্রা, এই যে নিউ নট, এইটা কি ভাইয়া, এটার মান এটা তো শর্ট সিলেবাসে আসলে নাই, এটা হচ্ছে চৌম্বকত্ব অধ্যায়ের কনসেপ্ট। সো দেখেন এই নিউ নটের মান হচ্ছে, নিউ নটের মান কত, নিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। এটার এককটা মনে রাখতে হবে, এটা একটা ধ্রুবক, এই জন্য এককও ফিক্সড। এটার একক আপনি চাইলে টেসলা, মিটার, এম্পিয়ার ইনভার্স 1 এটা বলতে পারবেন, অথবা টেসলা না বলে ওয়েবারও বলতে পারবেন। ওয়েবার মিটার ইনভার্স 1 আপনি যদি বলেন তাহলে ওয়েবার মিটার ইনভার্স 1, এম্পিয়ার ইনভার্স 1, ঠিক আছে? এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে নিউ নটের মান। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা হচ্ছে কার মান, নিউ নটের মান। এটা কার মান, নিউ নটের মান, ঠিক আছে? সো এখন যদি এইখানে বি এর কি ভাই, এটা টেসলা, তাহলে আমরা মান বসায় দাও যে ভাইয়া টেসলা, তাহলে আমরা টেসলা যেটা সেটাই নিব। তাহলে এটার একক কি জানি আমরা, টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স 1। সো এই যে টেসলা কাটা, তার মানে এম্পিয়ার মিটার ইনভার্স 1, এটাকে উল্টাই দিতে হবে, চলে আসলো। সো এখানে বসাই দাও যে ভাইয়া এম্পিয়ার মিটার ইনভার্স 1। সো এটাকে একটু সাজাই লিখতে হবে, খালি এটাকে কি করবো, একটু সাজাই লিখবো। দেখো এখন এই অ্যাম্পিয়ারকে কি জানি যে ভাই আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি না, তড়িৎ প্রবাহ, তার মানে কুলম সেকেন্ড ইনভার্স 1। তাহলে দেখো এই এম্পিয়ারের জায়গায় আমি কুলম সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারবো, কারণ এখানে যেহেতু কুলম আছে। তাহলে নিউটন কুলম ইনভার্স 1, তারপরে এখানে অ্যাম্পিয়ারের পরিবর্তে আমি কুলম সেকেন্ড ইনভার্স 1, এম্পিয়ার ইনভার্স 1 লিখতে পারবো। তাহলে এই যে কুলম আর কুলম ইনভার্স 1 কাটা। তাহলে দেখো এখন আমরা তাহলে কি পাচ্ছি ভাইয়া, এখান থেকে দাঁড়াও, এখান থেকে কি পাচ্ছি যে এটাকে একটু সাজাই লেখো যে ভাইয়া নিউটন ডিভাইডেড বাই এই যে সেকেন্ড ইনভার্সকে আমরা সেকেন্ড এই পাশে লিখলাম, আর এখানে এম ইনভার্স লিখলাম। এখন আমাদের দেখো এটা একটু বড়, ঠিক আছে? এটা একটু বড়, একটু কষ্ট করে দেখো। এখন আমরা দুই পাশেই আমরা এম ইনভার্স দ্বারা গুণ করব, ঠিক আছে? আমরা কি করব, এম দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো এম দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কি আসতেছে, নিউটন মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, আর এখানে এম ইনভার্স 2 চলে আসতেছে। কারণ এই কাজটা কেন করলাম, দেখো আমরা সবাই জানি যে ভাইয়া পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না, ক্ষমতার একক। তাহলে আমরা ডাব্লিউর পরিবর্তে আমরা জুল, আমরা কি বলতে পারবো যে ভাইয়া ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এখান থেকে আমরা এফ এস ডিভাইডেড বাই টি লিখতে পারবো। তাহলে নিউটন মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে দেখেন এখানে নিউটন মিটার ডিভাইডেড বাই সেকেন্ডই কিন্তু আছে। তাহলে পি এর একক কি জানি আমরা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, জানি না, ওয়াট অথবা জুল সেকেন্ড ইনভার্স 1। সো আমি এখন এইটার পরিবর্তে ওয়াট অথবা জুল সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারবো। তাহলে আমার ফাইনাল এককটা কি আসতেছে দেখেন যে ভাইয়া ওয়াট মিটার ইনভার্স 2 এইটা, অথবা ওয়াটকে ভাঙাও জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এইটা হচ্ছে ফাইনাল এককটা। ওকে, তার মানে এখানে কি আছে, ওয়াট মিটার ইনভার্স 2, বাট ওয়াট মিটার ইনভার্স 2 এর জায়গায় আপনাকে জুল সেকেন্ডও থাকতে পারে। দেখেন এটা একটু বড়, এটা একটু বড়, এটা একটু বড়, প্রসেসটা বড়, বাট যদি একটু কষ্ট করে মনোযোগ দাও তাহলে কিন্তু অনেক সহজেই বের করা যায়। প্রসেসটা একটু বড়, বাট একটু কষ্ট করে যদি ভাইয়া মনোযোগ দাও তাহলে খুব সহজেই বের করা যায়। সবাই কি বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? আর যদি মাথার উপর দিয়ে যায় এই শেষ সময়ে আলটিমেটলি দেখো এই যে এই জিনিসটা যদি আগে থেকে তোমার না জানা থাকে নিউ নটের মান, তাহলে তুমি কষ্ট করে পয়েন্টিং ভেক্টরেরটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা যে ভাই নিউ নট মিটার ইনভার্স আমাদের ওয়াট মিটার ইনভার্স 2, ওকে, ওয়াট মিটার ইনভার্স 2, ওয়াট মিটার ইনভার্স 2, ওকে, ওয়াট মিটার ইনভার্স 2। বুঝতে পারছো পয়েন্টিং ভেক্টরের একক? বুঝতে পারছেন পয়েন্টিং ভেক্টরের একক? বুঝতে পারছো রে পয়েন্টিং ভেক্টরের একক? আচ্ছা দাঁড়াও দেখি কি হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 2। আচ্ছা ডি নাম্বার বলছো,
ডি কেন হবে ভাই? পয়েন্টিং ভেক্টর একক তো দেখো, ডি কেন হবে? ডি হবে না তো। দেখো ওয়াট মিটার ইনভার্স টু সেকেন্ড ইনভার্স 1 কেমনে হয়? তুমি হয় ওয়াট মিটার ইনভার্স 2 হবে, অথবা ওয়াটের পরিবর্তে জুল সেকেন্ড ইনভার্স লিখতে পারবা, তাহলে ইন টোটালটা আসবে জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2। বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ জানি, কারণ এই জিনিসটা আপনাদের শর্ট সিলেবাসে নাই, এটা হচ্ছে ফুল সিলেবাসের অংশ। ঠিক আছে, তড়িৎ প্রবাহের চৌম্বকত্ব যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই নিউ নট সম্পর্কে বলা আছে। ঠিক আছে, সো যেহেতু আপনারা শর্ট সিলেবাস পড়েন নাই, সো আপনি কষ্ট করে এখন তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখবেন বা মুখস্থ করবেন যে পয়েন্টিং ভেক্টর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা দেখবেন চলে আসবে, তাহলে ওয়াট মিটার ইনভার্স 2, তাহলে ওয়াটকে আপনি জুল সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারবেন, তাহলে জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2 আপনি এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। এই তো অনেকেই মুখস্থ করছো জানি, কারণ এটা শর্ট সিলেবাসে নাই, এই জন্য তোমাদের ঝামেলা হচ্ছে। বাট আমি প্রসেসটা দেখাই দিলাম তোমাদের, তাহলে সুবিধা হবে। একবার খাতায় বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে ভুলে গেলে যাতে বের করতে পারো। নেক্সটে আসো, দেখো কি বলছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান কত বলো দেখি? তার মানে ই নটের মান দেওয়া আছে আমাদের 54 ভোল্ট মিটার ইনভার্স 1। তাহলে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান, তাহলে বি নটের মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে একটা সূত্র শিখছি না, যে ভাইয়া সি ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই বি নট। তাহলে বি নট ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই সি। তাহলে ই নটের মান কত ভাই? আমাদের 54, আর সির মান সবাই জানি আমরা আলোর বেগ কত, 3 × 10⁸। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দাও, তাহলে উত্তরটা চলে আসবে। দেখবে যে 1.8 ইন্টু আমাদের হচ্ছে 10⁻7 আসবে। দেখেন এইখানে কিন্তু এই যে যারা তাড়াহুড়া করবা 10⁻7 না কিন্তু বাবা, 10⁻7 গ নাম্বারটা। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করা যাবে না, ওকে ভাইয়া? সি অ্যান্সার দিলে কি হবে? কোনটার? এর আগেরটার সি কোথায়? ওয়াট মিটার ইনভার্স সেকেন্ড না, কেন ভাই? আমাদের হচ্ছে ওয়াট মিটার ইনভার্স হবে না। তুমি ওয়াটের পরিবর্তে কি দেখো, আমরা কি জানি যে ভাইয়া পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাহলে জুল সেকেন্ড ইনভার্স 1। ওয়াটের পরিবর্তে তুমি সেকেন্ড ইনভার্স 1 দিতে পারো, জুল সেকেন্ড ইনভার্স 1। ওকে, সো এটা একদম সিম্পল, সূত্রটা মনে রাখবা এবং জাস্ট ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। নেক্সটে আসো, যে ভাইয়া কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3500 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে সবাই আমরা জানি কি সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা জানি না। সো এখানে আমরা যখন তো আলটিমেটলি যখন কি বলবে, এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা ভি সি ইকুয়াল টু, কারণ এটাও তো বেগ, তাই না? তাহলে এখন আমরা কি কম্পাঙ্ক এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান কত ভাই? 3500 অ্যাঙ্গস্ট্রম। বাট 3500 অ্যাঙ্গস্ট্রম, 1 অ্যাঙ্গস্ট্রম সমান কত মিটার? 10⁻10 মিটার। সো একক কনভার্ট করতে হবে ভালো মতো। জাস্ট এটাকে ক্যালকুলেশন করবেন, এটাকে ক্যালকুলেশন করলে চলে আসবে হচ্ছে আমাদের 8.57 × 10⁻14। ওকে, খুবই সহজ। ওকে, খুবই সহজ। নেক্সটে আসেন। এই হাই এইটা বুঝো নাই? 20 নাম্বার বুঝো নাই? করছো কি সোয়া? দেখো 20 নাম্বার ভাই ডিরেক্ট সূত্র, এটা হচ্ছে সি ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই বি নট। আমরা একটু আগে একটা সূত্র শিখি না, সি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই বি। আবার আরেকটা সূত্র শিখছি, সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার নিউ নট এপসাইলন নট। ঠিক আছে, আর যখন শীর্ষ মান থাকে, দেখো এই যে এখানে সর্বোচ্চ মান মানেই হচ্ছে এটাকে শীর্ষ মান বলা হয়, মানে একদম সর্বোচ্চ মান। তখন সর্বোচ্চ মান এই যে নট দ্বারা শীর্ষ মান প্রকাশ করা হয়। সো এটাকে কি করছি, এই যে আর গুণ করছি, বি নট ই নট ডিভাইড বাই সি। ই নটের মান প্রশ্নে দেওয়াই আছে, আর সি তো আলোর বেগ, এটা কি আলোর বেগ, তার মানে 3 × 10⁸8। এটা একদম সহজ, জাস্ট খালি এখন এটাকে ক্যালকুলেশন করবা, দেখবে যে গ নাম্বার উত্তর চলে আসবে। ওকে, নেক্সটে আসো। এটা শিখলাম। এখন কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এই ধরনের প্রশ্ন তড়িৎচুম্বক তরঙ্গ থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে এই থিওরিটা, এই তড়িৎচুম্বক তরঙ্গ, এইটা ভাইয়া পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, আপনাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সো সবাই একটু উত্তর করেন দেখি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মোট আছে 7টা। তড়িৎচুম্বকীয় তরঙ্গ মোট কয়টা আছে ভাইয়া? ইন টোটাল আছে হচ্ছে 7টা। সো আপনাকে একদম ক্রম মেনটেন করে মনে রাখতে হবে। সেটা কিরকম? যেমন প্রথমটা আমাদের বেতার তরঙ্গ, এটাকে টেলিভিশন বা রেডিভিশন তরঙ্গ বলা হয়, বেতার তরঙ্গ। তারপরে আমরা বলতে পারবো মাইক্রোওয়েভ। তারপরে আমরা বলতে পারবো
অবলোহিত বা এটার ইংরেজি নাম হচ্ছে ইনফ্রারেড অর্থাৎ আইআর রশ্মি। তারপরে আমরা বলতে পারবো হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। তারপরে আমরা বলতে পারবো অতি বেগুনি, অতি বেগুনি অথবা এটাকে ইউভি রশ্মি বলা হয়। আর পরে আমরা হচ্ছে এক্স রে এবং গামা রে, এক্স রে দেন লাস্ট ওয়ান গামা রে। ঠিক আছে? সো এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা এই ক্রমটা মনে রাখতে পারি তাহলে দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে নিচ থেকে যদি আমরা যত উপরের দিকে আসব তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ল্যামডা বাড়বে। আর যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে কারা কারা বাড়বে? তাহলে হচ্ছে ই এবং এফ, অর্থাৎ শক্তি এবং কম্পাঙ্ক কি হবে ভাই? বাড়বে। ওকে, এখন এই জিনিসটা দেখো, তোমাকে এই ক্রমটা অবশ্যই মনে রাখতে হবে, ক্রমটা অবশ্যই মনে রাখতে হবে। ভাইয়া ক্লাস 5:30 শুরু হওয়ার কথা ছিল, কোথায় থাকো ভাই? 5:30 রুটিন দেখছো? ভালো মতো রুটিনটা দেখো। 4টার সময় শুরু হওয়ার কথা ছিল, বরঞ্চ আমরা আরও 4টার একটু লেট করে ফেলছি, প্রায় 10-15 মিনিট লেট হয়ে গেছে। সো দেখেন, এই ক্রমটা আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে যে তরঙ্গর পরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পরে হচ্ছে অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে এবং গামা রে। ওকে, এই আলটিমেটলি কি করতে হবে? এটা হচ্ছে হ্যাঁ কেমিস্ট্রি জিনিস ফিজিক্সে দিয়ে দিছে, হ্যাঁ এটা কিন্তু কেমিস্ট্রিতেও আছে, ওই যে আপনারা মগারে কি জানি একটা টেকনিক দিয়ে মনে রাখছিলেন। বাট আমরা ফিজিক্সে একটু ফানিভাবে মনে রাখবো, এইভাবে মনে রাখতে পারবো। ধরো সবাই তো ওই যে ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে চিনো, তাই না? সো ধরেন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে আমরা একটু পচাই দিব, ধরেন ওই একটু মানে বাংলা কথায় বলতে গেলে একটু লুচ্চা স্বভাবের আছে, সো আমাদের কাল্পনিক চরিত্রের জন্য। সো দেখেন আমরা শিখবো যে ভাই বেঈমান এবি ডিভিলিয়ার্স কয়টার সময় ভাই? 45-এ? আচ্ছা ঠিক আছে, শেষ করতেছি, এটা দিয়ে শেষ করি। তাহলে দেখো আমরা বেঈমান এবি ডিভিলিয়ার্স এক্স এর গ্রামে যায়, এক্স এর কি করব? গ্রামে যায়, এক্স এর গ্রামে যায়। ঠিক আছে, এক্স এর গ্রামে যায়, এই জিনিসটা এভাবে আমরা মনে রাখতে পারবো। সো এই যে বে থেকে আমাদের বেতার ওয়েভ, মান থেকে আমাদের মাইক্রোওয়েভ, এবি থেকে আমাদের অবলোহিত রশ্মি, ডিই থেকে আমাদের দেখো দৃশ্যমান, আমাদের আবার হচ্ছে ভিআই থেকে আমাদের এটাকে ইংরেজিতে এই যে ইউভি রশ্মি অথবা অতিবেগুনি বা ভায়োলেট, এটার ইংরেজি হচ্ছে ভায়োলেট, ভায়োলেট মনে রাখবা। আবার এই যে এক্স রে তো এক্স রে আর গামা রে তো গামা রে। তাহলে দেখো একদম ক্রমান্বয়ে এই ক্রমটা মনে থাকবে। আর যারা কেমিস্ট্রিতে ওই টেকনিক দিয়ে মনে রাখছো, কেমিস্ট্রির টেকনিকটা দিয়েও হবে, প্যারা নাই। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তাহলে ভাই আমাদের কি কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় সেটা হবে আমাদের কোনটা বলো তো দেখি? দৃশ্যমান আলো আছে, গামা আছে, এক্স রে আছে, আলফা নাই, তার মানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতে পারছো? সো এইভাবে আলটিমেটলি এখন এখান থেকে যত টপিক প্রশ্ন আছে তুমি সমাধান করতে পারবা যে ভাই এখানে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়েছে, ক্রমটা। আর যদি দৃশ্যমান আলোর মধ্যে পড়ে তখন আমরা সবাই জানি কি বেনি আ সহ কলা। সো এটা কি সব থেকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ এই দিকে যখন যাবা তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। সো এটা দিয়ে এটা সমাধান করতে পারবা। ঠিক আছে, সো এগুলো অনেক সহজ। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? ভাই তরঙ্গ দৈর্ঘ্য একদম নিচ থেকে উপরেরটা সব থেকে বেশি, তার মানে বেতার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে, সো এগুলো নিজে নিজেই পারবা। ওকে, কম্পাঙ্ক তার মানে একদম উপর থেকে নিচের দিকে আসবে, কম্পাঙ্ক সব থেকে বেশি কার হবে? সম্পাঙ্ক। এখানে যদি আমরা অ্যান্সার করে দেই তাহলে কম্পাঙ্ক সব থেকে বেশি কার হবে? কম্পাঙ্ক অতিবেগুনি। দেখুন উপর থেকে নিচে নিচে নামবে, উপর থেকে নিচে নামবে, তার মানে আমাদের অতিবেগুনিটা হয়ে যাবে। সো বেশি যত নিচে যাবে তত কম্পাঙ্ক বাড়বে। ওকে, সো এইভাবে আমরা সমাধান করতে পারবো। সো এটা হচ্ছে থিওরি টাইপ প্রশ্ন। একটা দেখো, একটি তরঙ্গ মুখের উপরস্থ বিন্দুর দশা পার্থক্য কত? একটা তরঙ্গ মুখের উপরস্থ বিন্দুর দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি। কষ্ট করে একটু মনে রাখবা। আবার আরো একটা থিওরি আছে, এই যে এই থিওরিটাও মনে রাখবা যে ভাই আপাতিত আলোক রশ্মি তরঙ্গ মুখের সাথে কত ডিগ্রি? তরঙ্গ মুখের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তরঙ্গ মুখের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কিন্তু আমাদের তরঙ্গের উপরস্থ বিন্দুর দশা পার্থক্য হবে কিন্তু 0 ডিগ্রি। এই দুইটা জিনিস মাঝে মাঝে কনফিউশনে পড়ো, এটা ভুল করা যাবে না। ওকে, সো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আবার আপনাদের সাথে দেখা হবে কখন? এইখানে আর একটা টপিক বাকি আছে। ঠিক আছে, সেই টপিকটা কি? ওই যে আমাদের হচ্ছে দ্বিতীয় পরীক্ষা, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা থেকে ম্যাথমেটিক্স আসে, থিওরিও আসে। সো সেটা আমরা আজকে দেখো, এই যে সবাইকে রুটিনটা দেখাই দিই, ওই একটা টপিক বাকি আছে তখন দেখাই দিব রাতের বেলা। সো রাতে কয়টার সময় ক্লাস আছে? এই যে 9টার সময় ক্লাস শুরু হবে। সো সেখানে আর মাত্র মানে এইটার একটা টপিক বাকি আছে, সেখানে দেখাই দিব। সো এই ক্লাসটা এই পর্যন্তই।
আবার দেখা হবে। সবাই রাত 9টার ক্লাস, কিন্তু চলতরিত স্থিতরিত সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস। অবশ্যই নিজে উপস্থিত থাকার পাশাপাশি সকল বন্ধুদের মেনশন করে দিবা, যাতে করে সবাই একসাথে ক্লাস শুরু করতে পারো। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।